আজকে যতটুকু পড়ানো হবে ততটুকু পর্যন্ত দিবা। আর এবার অ্যাসাইনমেন্টে 10টা কোশ্চেন দিলেই হবে। বোঝা গেল? জি স্যার। আমি তোমাদের ইনভাইটেশনটা দিয়ে দিচ্ছি, তোমরা পেলে আমাকে ইনশিওর করো। অ্যাসাইনমেন্টে আর তোমরা ফাইল আপলোড করবা একবার। স্যার আগের অ্যাসাইনমেন্টটা আপনি দেখছিলেন স্যার? না বাবা, আমার দেখা হয়নি। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। না হলে স্যার একটু বুঝতে পারতাম যে মানে ওটাতে কি ভুল ছিল স্যার, মানে কেমনে লিখতাম তাহলে। মোটামুটি যেভাবে পড়েছি ওভাবেই লিখবা। আগের বার স্যার কোশ্চেন স্যার খুঁজে পাওয়া যায় না স্যার, অনেকগুলি 15টা কোশ্চেন স্যার টপিক কম ছিল। বুঝলাম না। আগের বার টপিক কম ছিল, মানে কোশ্চেন বেশি ছিল। টপিক কম ছিল, কোশ্চেন বেশি, মানে বুঝলাম না কি বলতে যাচ্ছ। আপনি স্যার 15টা কোশ্চেন লিখতে বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্যার 15টা কোশ্চেন লেখার মতো টপিক ছিল না, তাই কিছু স্যার ব্যাখ্যামূলক কোশ্চেন লিখতে হয়েছে। এবার কয়টা বলেছি? 10টা স্যার। তাহলে সমস্যা কোথায়? আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের অ্যাসাইন করে দিলাম। তোমরা এটা পেয়েছো কিনা আমাকে ইনশিওর করো কেউ একজন। জি স্যার, পাইছি। ওকে, একজন যেহেতু পেয়েছে বাকিরা সবাই পাবে আশা করি। সমস্যার কথা নেই এটা নিয়ে, ঠিক আছে। আর মার্কিং এর বিষয়টা খেয়াল রাখবা এভাবে যে কোশ্চেনটা অবশ্যই ডিটেল ড্রয়িং পিকচার এগুলো ভালো করে দিবা। ড্রয়িং এর যে ইন্ডিকেশন গুলো আছে সেগুলো দিবা, পাশাপাশি ড্রয়িং এর ডিসক্রিপশন এবং অবশ্যই যদি নতুন কোনো ইনফরমেশন অ্যাড করতে পারো বইয়ের বাইরে তাহলে তার মার্কটা বেশি ক্যারি হবে। আমি বোঝাতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। স্যার ওই যে আগের অ্যাসাইনমেন্টে যে চ্যাপ্টারটা ছিল ওইটা তো স্যার আবার করা লাগবে কি না ওইখান থেকে না না, এর আগে যতটুকু হয়েছিল সেটা বাদ। এরপর থেকে আজকের ক্লাসে ক্যাপাসিটেন্স সম্পূর্ণ পর্যন্ত। বুঝতে পারলাম? জি স্যার। তাহলে এইটুকু তোমরা অ্যাসাইনমেন্টের জন্য এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও। তবে মাথায় রাখবা যে প্যারামিটার গুলো বললাম ওই প্যারামিটার গুলোর উপরে তোমাদের মার্কের ভ্যারি হবে। একই কোশ্চেন সবাই লিখলেও মার্ক কিন্তু সবাই একই সমান পাবা না। আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। এর আগে কি পড়িয়েছিলাম একটু বলো তো। স্যার 26 তারিখ পর্যন্ত সময় দিলেন না স্যার? হ্যাঁ, কি কোনো সমস্যা আর এটা নিয়ে? না স্যার, না স্যার। এর থেকে সমস্যা থাকার কথা না। 26 তারিখ আসলে যথেষ্ট পরিমাণ বেশি ডেট দেওয়া হয়েছে তোমাদেরকে। আচ্ছা, এর আগে আমরা কি পড়েছিলাম বলো তো। হ্যাঁ, ক্যাপাসিটেন্স থেকে শুরু করার কথা স্যার। আজকে ক্যাপাসিটেন্স থেকে। ওকে, তো ক্যাপাসিটেন্স মানে হলো ধারকত্ব, আর ক্যাপাসিটেন্স প্রপার্টিটা হলো ক্যাপাসিটরের একটা প্রপার্টি। তো ক্যাপাসিটর তো আমরা জানি, এই ক্যাপাসিটরের মধ্যে কি থাকে বলতো। একটা ক্যাপাসিটর ডাইইলেকট্রিক পদার্থ। বাবা ওটা তো পরে, দুইটা প্লেট থাকে, দুইটা প্লেটের শেপ বিভিন্ন ধরনের হতে পারে, আর তাদের মাঝে ডাইইলেকট্রিক একটা মিডিয়া থাকে, তাই না? যদি প্যারালাল প্লেট ক্যাপাসিটর হয় তাহলে প্লেট দুটো প্যারালাল হবে, এরকম এরকম শীট টাইপের হবে। আর যদি প্যারালাল প্লেট ক্যাপাসিটর, কি কে কি বলো, যেটা বলছিলাম যে ক্যাপাসিটরের বেসিক প্রিন্সিপালের মধ্যে আছে যে এখানে দুইটা প্লেট থাকতে হবে,
প্লেটের শেপ বিভিন্ন ধরনের হতে পারে। প্লেট যদি প্যারালাল হয় তাহলে সেটাকে প্যারালাল প্লেট ক্যাপাসিটর বলা হয়, বা এই প্লেটের শেপ অন্যান্য ধরনেরও হতে পারে, সেটা আমরা সামনে দেখব। তো এই ক্যাপাসিটরের একটা প্রপার্টি হলো ক্যাপাসিটেন্স, যাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, তাই না? তো আমরা একটা ইকুয়েশন জানি, কিউ ইজ ইকুয়াল টু সিভি, তাই না? জি স্যার। ওখান থেকে বুঝিনি। C is equals to Q by V. হ্যাঁ, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এইটা হলো ক্যাপাসিটেন্সের ইকুয়েশন। আচ্ছা, তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, যেহেতু ভি আমার নিচে আছে, তার মানে কি দুইটা প্লেটের মধ্যে আমার ইউনিট পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে হবে। তো ইউনিট পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে গেলে আমার কি পরিমাণ সে চার্জ স্টোর করছে, সেটা যে পরিমাণ, সেটাই হলো তার ক্যাপাসিটেন্স। আমি কি বোঝাতে পারলাম? যে আমার দুইটা প্লেট থাকবে, এই দুইটা প্লেটের মধ্যে আমার ভি পরিমাণ, মানে সরি 1 ভোল্ট পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে গেলে দুইটা প্লেটের অ্যাক্রসে কি পরিমাণ চার্জ জমা হচ্ছে, তার মানে এরকম চার্জ জমা হচ্ছে, তার যে পরিমাণ, সেই পরিমাণটা হলো কি জিনিস? ক্যাপাসিটেন্স। তার পরিমাণ হলো ক্যাপাসিটেন্স। তো একটা ক্যাপাসিটর ক্যাপাসিটেন্স যদি বেশি হয়, তার মানে কি হলো? ওই ক্যাপাসিটরে বেশি চার্জ সংরক্ষিত। বেশি ভোল্ট চার্জ থেকে ধারণ বেশি করতে পারে চার্জ ইউনিট করবে। পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য, তাই না? জি স্যার। তার মানে আমরা বলতে পারি একটা ক্যাপাসিটেন্সের একটা অ্যাবিলিটি, ক্যাপাসিটেন্স হলো একটা ক্যাপাসিটরের একটা অ্যাবিলিটি, যে অ্যাবিলিটি দ্বারা নির্ধারিত হয় যে ওই ক্যাপাসিটরটা কি পরিমাণ চার্জ স্টোর করতে পারে পার ইউনিট পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য প্যারালাল প্লেট। আর মানে এই দুটো প্লেট যদি দুটো থাকে, এই দুটো প্লেটের মধ্যে ইউনিট পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে গেলে কি পরিমাণ সে চার্জ স্টোর করতে পারে, কি পরিমাণ কিউ স্টোর করতে পারে, মানে তার যে পরিমাণ, সেটাই হলো ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স। তাহলে যদি তোমাদের বলা হয় যে হোয়াট ইজ ক্যাপাসিটর এন্ড এক্সপ্লেন ইট, পাশাপাশি যদি বলা হয় ডিফাইন ক্যাপাসিটেন্স, তো তাহলে এটা পারবা না? জি স্যার। Yes sir. ওকে, তো এটা যেহেতু পারবা তোমরা, তাহলে আমরা সামনের টপিকে চলে যাচ্ছি। আমরা সামনে বেশ কয়েকটা আমরা কেস দেখব, ওই কেসগুলোতে আমরা ক্যাপাসিটেন্স বের করব, যে আমার ক্যাপাসিটর যদি প্যারালাল টাইপের হয়, ক্যাপাসিটরটা যদি আমাদের গোলক টাইপের হয়, ক্যাপাসিটরটা যদি আমাদের সিলিন্ড্রিক্যাল শেপের হয়, তাহলে সেই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কিভাবে বের করতে হয়, তার যে করেসপন্ডিং ইকুয়েশন সেটা কেমন। আমি কি বুঝতে পেরেছি আমরা কি করতে যাচ্ছি আজকে? জি স্যার। আজকে আমরা শিখবো যে ক্যাপাসিটেন্স কিভাবে বের করতে হয়, আর এটা বের করার জন্য আমরা বেশ কয়েকটা কেস দেখবো। কেসগুলো কি, ক্যাপাসিটরের শেপ যদি বিভিন্ন ধরনের হয়, প্রত্যেকটা শেপের জন্য কেমন কেমন কি ধরনের ইকুয়েশন হবে সেটা। তো এখানে আমরা কয়েকটা স্টেপ ফলো করব, প্রত্যেকটার জন্য কমন। এই স্টেপটা তাহলে কি আমরা একটু দেখার চেষ্টা করি। ফার্স্টে আমরা আমাদের গাউসের ল আছে না, আমরা শিখেছি না? জি স্যার। তো গাউসের লটা, এই গাউসের ল থেকে কি বের করা যায়? ই বের করা যায় না? জি স্যার। EV. আচ্ছা, গাউসের ল থেকে তুমি যদি ই বের করতে পারো, পরবর্তীতে আমাদের একটা পোটেনশিয়ালের ইকুয়েশন ছিল, এরকম একটা ইকুয়েশন ছিল না? ছিল কি পোটেনশিয়াল? জি স্যার। স্যার। বা ভি ইজ ইকুয়াল টু এইটা। তো এই ইটা আমরা যদি এই জায়গাতে পুট করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? ডিভি। কি বাবা? ভি বাবু স্যার, ভি। ভি পেয়ে গেলা। এই ভিটা যদি আমাদের এই কিউ ইজ ইকুয়াল টু সিভি ওই ইকুয়েশনের এই জায়গায় পুট করে দিই, তাহলে আমরা কি পাবো? ভি বাবু। কি পাবো? ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স পেয়ে যাবো। তাহলে আমার ধাপগুলা কি কি? প্রথমে আমাদের গাউসের ল অ্যাপ্লাই করতে হবে, যেটা অলরেডি আমরা শিখেছি, তাই না? তারপরে পোটেনশিয়াল কিভাবে বের করতে হয় সেটাও আমরা শিখেছি, তাই তো? জি স্যার। তো এখান থেকে পরবর্তীতে আমরা এই জিনিসটা আমাদের একটা সিম্পল সূত্রতে পুট করে দিলে আমরা ক্যাপাসিটেন্স পেয়ে যাব। আমরা এই স্টেপ কয়টা প্রত্যেকটার জন্য ফলো করব। তাহলে আমরা প্রথম যে কাজটা হবে, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটা আমরা ডিটারমাইন করি। তাহলে আমি বোঝাতে পারলাম এখন কি করব?
যে আমরা এখন ক্যাপাসিট্যান্স বের করব একটা কিসের জন্য, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য। তো তোমরা একটা ফিগার দেখতে পাচ্ছ মনে হয়, ফিগারে একটা ক্যাপাসিট্যান্স দেখা যায় কি, ক্যাপাসিটর দেখা যায় কি নিচে? জি স্যার 4.2 4.2, গুড। তাহলে তো এখানে আমার দুইটা প্লেট আছে, আমরা তো জানি একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের দুইটা প্লেট থাকে, তার নির্দিষ্ট একটা দূরত্ব অবস্থান করে, সেটা হলো আমাদের ডি। তো এরকম ক্ষেত্রে আমাদের ক্যাপাসিট্যান্স বের করতে হবে। তো ক্যাপাসিট্যান্স বের করার জন্য আমাদের প্রথম যে কাজটা হবে সেই কাজটা হলো কি, গাউসের ল অ্যাপ্লাই করা। তো গাউসের ল যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের কি জিনিস ধরতে হয় ফার্স্টে? সারফেস একটা গাউসিয়ান সারফেস ধরতে হয়, তাই না? জি স্যার। তো দেখো আমার চিত্রে একটা গাউসিয়ান সারফেস ধরা আছে, এই দেখো ডট ডট লাইন দিয়ে, এটা রেক্টেঙ্গুলার শেপের একটা আমার দেখো গাউসিয়ান সারফেস ধরা আছে, দেখছো? এই দেখো রেক্টেঙ্গুলার শেপের, যেটার হাইট হলো তোমার এইচ, আর আচ্ছা এখানে আচ্ছা এখানে আমার এই যে আমি আয়তাকার যেটা ধরলাম, এটার হাইট হলো আমার এইচ, আর এই যে প্লেটটা আমরা কনসিডার করছি, এই প্লেটে টোটাল যে চার্জ স্টোর আছে সেটার পরিমাণ হলো কিউ পরিমাণ। তো এটা যদি হয় তাহলে আমরা ফার্স্টে গাউস ল অ্যাপ্লাই করে দেখি কি ঘটনা ঘটে। সারফেসটা কি সবসময় মাঝখানেই ধরতে হবে? এখানে যদি আমরা বাইরে ধরি, আরেকবার বলো। তো এই যে সারফেসটা যে আপনি ধরলেন, এটা যদি আমরা বাইরে ধরি তাহলে কি কোনো সমস্যা হবে? বাইরে যদি ধরো তাহলে আমার তখন বাইরের সারফেসের জন্য আমার তখন বাইরের সারফেসের জন্য আমার ফিল্ড তৈরি হবে না? জি স্যার। কিন্তু অ্যাকচুয়ালি একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের বাইরে কোনো ফিল্ড থাকে? ও জি স্যার, ঠিক আছে স্যার। এর আগে কি আমরা এরকম দেখেছিলাম কিনা? না স্যার, মানে আমরা আমরা গাউসের ল অ্যাপ্লিকেশন পড়িনি যে জি একটা ক্যাপাসিটরের ভিতরে শুধুমাত্র ফিল্ড থাকে, বাইরে কিছু থাকে না? জি স্যার, এটা পড়েছি স্যার। তাহলে আমাদের বাইরে তো রাখার দরকার নাই, তাই না? বা জি স্যার। বাইরে তো কোনো চার্জও নাই, তাই না? জি স্যার, অবশ্যই। তো সেই কারণে আসলে আমাদের এরকম শেপটা ধরা হয়েছে, ঠিক আছে। পাশাপাশি এই গাউসিয়ান সারফেসের ধরার আরেকটা কারণ হলো যে মানে এমন ভাবে ধরতে হবে যে আমার যাতে পয়েন্টগুলো সিমেট্রিক্যাল হয়, ঠিক আছে। এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই সারফেস পয়েন্টগুলো মোটামুটি যেন সিমেট্রিক্যাল হয়। ইয়েস স্যার। যদি বাঁকাটার যদি সারফেস ধরো তাহলে অনেকগুলো কেজ তৈরি হবে, তাই না? জি যদি স্যার। ট্রায়াঙ্গুলার শেপ ধরতো তাহলে কি কেজ তৈরি হতো 3টা। যদি যদি আরো অন্যান্য শেপ যদি ধরো তাহলে তোমার কেজ সংখ্যা বেড়ে যাবে, কমপ্লেক্সিটি বাড়বে, তাই না? জি স্যার। তো এই কমপ্লেক্সিটি গুলো মিনিমাইজ করার জন্য আমরা আসলে এইটাকে আমাদের সুবিধাজনক একটা সারফেস ধরে নিই, যাতে করে আমাদের কন্ডিশনটা মিট হয় এবং আমরা খুব ইজিলি এটা ক্যালকুলেট করতে পারি। ওকে, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা তাই যদি হয় তাহলে আমাদের গাউসের লটা কি ছিল? phi, that means electric flux is equal to integration of EDS, তাই না? সেটি is equal to কি হবে? Q by এপ্সিলন নট। epsilon। তো EDS কে যদি তুমি যদি ধরো যে আমার আচ্ছা উপরে ফিগারটা একটু উপরে যাই, আচ্ছা আমি নিচে আমি আচ্ছা যাচ্ছি উপরে ফিগারটা দেখো, আমার এই পাশের যে সারফেস গুলাতে আমার অ্যাঙ্গেল কত হবে বলো তো? যদি তুমি এই সারফেসটা ধরো, এটা ডিরেকশন কোন বরাবর হবে? ডিএস এর এই বরাবর। আর ই কোন বরাবর আছে বলো তো? এই বরাবর না? এটা কি ডিএস না? ঋণাত্মক প্লেটের দিকে যাবে। জি স্যার, ঠিক আছে স্যার। অ্যাঙ্গেল কত হলো? 90। তাহলে cos 90 কত? 1 1 এই cos 90 0 স্যার। তাহলে এই মানটা আমার শূন্য হয়ে গেল না? এই সরি এই যে পাশের দুইটা পোরশন, জি স্যার।
শূন্য হয়ে যাবে। তাহলে বাকি থাকলো কে? এই পোর্শনটা আমার কি 0 ডিগ্রি অ্যাঙ্গেল। জি স্যার। আর এই যে মাঝ দিয়ে যেটা গেছে সেখানে কি কোনো চার্জ থাকবে? বুঝি নাই স্যার। এই যে একটা মোটা যদি একটা প্লেট হয়, ওই প্লেটের কন্ডাক্টর প্লেট যদি হয়, তাহলে তার ওই প্লেটের মাঝখানে কোনো চার্জ থাকে? না স্যার। চার্জগুলো সাধারণত কোথায় থাকে? তার সারফেসে থাকে, তাই না? কন্ডাক্টরের সারফেসে থাকবে স্যার। সারফেসে থাকে। তাহলে এই পার্টটাও এখানে ইফেক্টিভ না। শুধুমাত্র ইফেক্টিভ কোনটা? এই মাঝের এই পার্টটা, তাই না? Yes, স্যার। এবং এখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি? থিটা কত? 0 ডিগ্রি। এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এবার মেন আমাদের পয়েন্টে আসো। তাহলে ইডিএস এখানে অ্যাঙ্গেল কত হবে? cos থিটার অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে। তাহলে ডট প্রোডাক্ট চলে গেল, তাহলে বাকি থাকলো কি ইন্টিগ্রেশন অফ ডিএস, তাই না? জি স্যার। তাহলে ডিএস কে যদি ইন্টিগ্রেশন করো তুমি এরিয়া পাবা না প্লেটের? হ্যাঁ। এরিয়া কত? প্লেটের এরিয়া কত এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরে? এই স্যার। এ। তাহলে আমরা ইকুয়েশনটা এটা পেলাম, দেখো তো। তো এখান থেকে আমরা ই এর মান পাওয়া যায় না, দেখো তো। E is equal to Q divided by epsilon A. পাওয়া যায় স্যার। ওকে, তাহলে আমরা ই পেয়ে গেলাম আমাদের এর আগে যেভাবে বলেছিলাম আমরা, তাই না? তাহলে এরপরে কি করতে হবে? পোটেনশিয়াল বের করতে হবে, তাই না? জি স্যার। পোটেনশিয়ালের জন্য এই সূত্রটা আমরা জানি। জি স্যার। তো এই সূত্র যদি আমরা জানি তাহলে দেখো আমার ইডিএল ডিএল কে যদি ইন্টিগ্রেট করো তাহলে তুমি কি পাবা? দুইটা প্লেটের সেপারেশন পাবা না? হ্যাঁ, মাঝখানের মধ্যবর্তী দূরত্ব পাবো স্যার। তাহলে এটা কত? ডি না? জি স্যার। জি স্যার। তাহলে এটাকে আমরা বলতে পারি না ইডি ফিজিক্যাল টু। বলা যায় স্যার। ওকে, তো এটা যদি বলা যায় তাহলে আমরা পরের স্টেপ কি হবে বলো তো? ক্যাপাসিট্যান্স নির্ণয় করো। ফিজিক্যাল টু কিউ বাই ভি, তাই না? মানগুলা বসাই দিব শুধু। তাহলে শুধু মানগুলো বসাই দিলে লাস্টে কি পেলাম? epsilon naught a divided by d ফিজিক্যাল টু epsilon naught a by d এ বাই ডি। এটা কিসের মান? ক্যাপাসিট্যান্সের মান। ক্যাপাসিট্যান্সের মান। এই ইকুয়েশন আমাদের পরিচিত না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এই ইকুয়েশনে কিভাবে আসলে তার ব্যাকগ্রাউন্ড আমরা জানলাম। হ্যাঁ। পাশাপাশি আমাদের যদি বলা হয় এরকম ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের মান বের করো, সেটাও আমরা পারবো। এবং এটা দিয়ে যদি বলা হয় ম্যাথ করো তাহলে আমরা পারবো। এখানে কি বলতে পারো যে প্যারালাল থেকে আমাদের এই ক্যাপাসিট্যান্সটা বের করতে, এরকম কোশ্চেন থাকবে? হ্যাঁ, এরকম বলতে পারে, বলতে পারে যে এটাকে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের জন্য যে ইকুয়েশন সেটা ডিরাইভ করো। জি স্যার। এটা প্রমাণ করো যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের মান এপসিলন এ বাই ডি এর সমান। হ্যাঁ। জি স্যার। পারবা না তাহলে? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। ওকে, আমি কি বোঝালাম? বোঝা গেছে কি? জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট কেস যাই। নেক্সট কেসটা হলো কি যে আমার এখন ক্যাপাসিটরটা কেমন হয়ে গেল? স্ফেরিক্যাল যদি হয়, আমি ক্যাপাসিটর বিভিন্ন ধরনের হতে পারে না? দুটা প্লেট আমার বিভিন্ন শেপের হতে পারে না? জি স্যার। তো সেরকম একটা কেস হলো, মনে করো আমার একটা বড় ফুটবল আছে, এই ফুটবলের মধ্যে একটা টেনিস বল আমি ঢুকাই দিলাম, দিয়ে সিল করে দিলাম, তাহলে আমার দুটো প্লেট তৈরি হলো না? জি স্যার। টেনিস বলের একটা সারফেস একটা প্লেট, আর হলো আমার যে বড় ফুটবল তার একটা সারফেস, এটা আরেকটা প্লেট। তাহলে এটাকে মধ্যবর্তী কি ফাঁকা থাকবে? মধ্যবর্তী এটা ডাইলেকট্রিক থাকবে। আচ্ছা। তাহলে আমার একটা ক্যাপাসিটরের কন্ডিশন ফিল আপ হয়ে গেল না? জি স্যার। তাহলে এটাকে আমরা বলতে পারি স্ফেরিক্যাল ক্যাপাসিটর, যেহেতু প্লেটের শেপ হলো স্ফেরিক্যাল। হ্যাঁ হ্যাঁ, বলা যাবে স্যার। ওকে, তাহলে আমরা এখন এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বের করব এই একই স্টেপ ফলো করে, একই ফান্ডামেন্টাল স্টেপ ফলো করে। দেখি আমরা পারি কিনা। তো দেখতেই পাচ্ছ যেটা এরকম যে কথাটা আমি বললাম, এই জিনিসটা আমাদের ফিগারে ড্র করা হয়েছে। মাঝের টেনিস বলের হলো ব্যাসার্ধ এ, আর ফুটবলের ব্যাসার্ধ হলো বি। আর যদি আমাদের গাউসের ল অ্যাপ্লাই করতে হয়, আমাদের কি ধরতে হয়? একটা
গাউসিয়ান সারফেস, গাউসিয়ান সারফেস। আর এই ক্ষেত্রে সুবিধাজনক সারফেসটা হলো একটা রেডিয়াসটা স্ফেরিক্যাল শেপেরই আরেকটা সারফেস, যেটা r দূরত্ব অবস্থান করছে, যেটা রেডিয়াস r। এরকম যদি হয় তাহলে আমাদের গাউসের লটা আমরা একটু অ্যাপ্লাই করে দেখি কি ঘটনা ঘটে। তো গাউসের লর ক্ষেত্রে আমরা তো জানি যে কিউ ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইনটু অফ ইডিএস। এখানে এপসাইলন নটটা একবার গুণ করে দিয়েছে। জি স্যার। তো এই সারফেস গুলাতে ই এর ডিরেকশন কোন বরাবর? এই বরাবর, এই বরাবর না? ই কে এই বরাবর, দেখো তো। যদি এটা আমার প্লাস প্লেট হয়, এটা বাইরেরটা মাইনাস প্লেট হয়, তাহলে ই এর ডিরেকশন কোন বরাবর হবে বলো তো? বাইরের দিকে না? জি স্যার। তাহলে আমার এখানে যদি একটা ছোট সারফেস ধরি ডিএস, ডিএস এর ডিরেকশন কোন বরাবর হবে? ছোট একটা বাইরের দিকে হবে স্যার, বাইরের ডিএস তো সবসময় বাইরের দিকে হবে স্যার। বাইরের দিকে হবে। তাহলে অ্যাঙ্গেল কত হলো? থিটা কত ডিগ্রি? 0 না? জি স্যার। এটা যদি 0 হয় তাহলে ওই যে কস টার্মটা 1 হয়ে গেল, ডট প্রোডাক্ট উঠে গেল, তাই না? জি স্যার। তাই যদি হয়, পরবর্তীতে আমরা যদি ইন্টিগ্রেশন করি সারফেস এরিয়া, তাহলে আমরা কি পাবো? গোলকের ক্ষেত্রফল পাবো না? গোলকের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কয়ার। গোলকের ক্ষেত্রফল কি? 4 পাই আর পাই স্কয়ার। স্কয়ার স্যার। তো 4 পাই আর স্কয়ার যদি হয় তাহলে আমরা এখান থেকে ই এর মান পেয়ে যেতে পারি। জি পাওয়া স্যার। যাবে কি? জি স্যার। ওকে, ই এর মান যদি পেয়ে যাই, নেক্সট কাজ কি হবে? ভি এর মান বের করা। স্যার ভি এর মান ভি বের এর মান করা বের স্যার। করা, তাই না? তো ভি এর জন্য আমরা ইকুয়েশন আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন লিমিট, তারপর হচ্ছে ই ডিএস, তাই না? জি স্যার। তো ইডিএস যদি পুট করো তাহলে আমার এখানে দেখো ই এর মান পুট করেছে। ই এর মান তো এটা একটু আগে আমরা বের করলাম। আর যেহেতু এটা রেডিয়াস বরাবর আমরা ইন্টিগ্রেশন করছি, এখানে প্লাস প্লেট আর মাইনাস প্লেটটা না বলে সরাসরি রেডিয়াসটা পুট করে দিয়েছি আমরা। রেডিয়াসটা কত ছিল? এ আর বি না? প্লাস প্লেটটা ছিল হলো এ, ভিতরের প্লেটটা ছিল হলো এ, এটা ছিল এ, আর এটা ছিল বি। ঠিক আছে কি? দেখো এ আর বি আমি পুট করে দিয়েছি। জি স্যার। আর ডিএস এর বদল এক্ষেত্রে আমরা তখন দিয়েছি ডিআর। তো সেটা যদি করি তাহলে কনস্ট্যান্ট টার্ম গুলো আমাদের বাইরে চলে যাবে, এই পার্ট গুলা। বাকি থাকলো কি? 1 বাই আর স্কয়ার ডিআর। তো 1 বাই আর স্কয়ার কে যদি ইন্টিগ্রেশন করো কি পাবো? মাইনাস 1 বাই আর না? জি স্যার। তো তারপর যদি লিমিট পুট করো তাহলে কি হবে? আমরা মাইনাস সাইনটাকে তুলে দেওয়ার জন্য এর টার্মটা আগে লিখেছি, এটা আসবে না? জি স্যার। তাহলে ফাইনালি আমরা এরকম একটা জিনিস পাবো। এটা কিসের মান পেলাম? স্যার পটেনশিয়াল ডিফারেন্স স্যার। পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স যদি পেয়ে যায়, নেক্সট কাজ কি হবে? স্যার ক্যাপাসিটেন্স নির্ণয় করা। ক্যাপাসিট্যান্স নির্ণয় করা। ক্যাপাসিট্যান্স আমরা কোন সূত্র দিয়ে নির্ণয় করব? সি ইকুয়ালস টু কিউ বাই ভি। বলো তো। সি সমান সমান এপসাইলন কিউ বাই ভি। কিউ বাই ভি। তাহলে এখানে জাস্ট কিউ বাই ভি, নিচে ভি এর মানটা পুট করে দেওয়া হয়েছে। তাহলে ফাইনালি 4 পাই এপসাইলন নট এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। এটা হলো এটা কিসের ইকুয়েশন? এটা কিসের ইকুয়েশন? সে ক্যাপাসিটেন্সের গোলকের জন্য ক্যাপাসিটর কোন ক্ষেত্রে? স্ফেরিক্যাল সারফেস। স্ফিয়ারের ভিতরে স্যার একটা স্ফিয়ার থাকলো। আচ্ছা, তো এখান থেকে দেখতেই পাচ্ছ যে আমার স্পেসিং যত কমবে আর কি, তত তার ক্যাপাসিট্যান্সের মান বাড়বে আর কি। তো যাই হোক, তো এরপরে একটা স্পেশাল কেস আছে, ক্যাপাসিট্যান্স অফ অ্যান আইসোলেটেড স্ফিয়ার। এটা বলতে মিন করে যে একটা ক্যাপাসিটরে একটু আগে দেখলাম দুইটা করে প্লেট ছিল, তাই না? একটা ভিতরের প্লেট আর একটা হলো বাইরের প্লেট। জি স্যার। তো এখন মনে করো কোনো কারণে এই বাইরের প্লেটটা নাই, এটা মনে করো নাই,
তাহলে বি এর মান কি হবে বলো তো? বি ইজ ইকাল টু রেডিয়াস কত হবে? ইনফাইনাইট হবে না? জি স্যার। তো কোনো কিছু যদি না থাকে মানে কি, তখন সেটা ওই প্লেটটা মনে হবে যেন ইনফাইনাইট অবস্থায় আছে, ইনফাইনাইট দূরে অবস্থায় দূরে আছে এটা। বা আমরা পৃথিবীর যে নিজস্ব যে চার্জ আছে সেটাকে আমরা তখন আলাদা সেকেন্ড প্লেট হিসেবে কনসিডার করতে পারি। মানে হচ্ছে আমাদের যদি একটা পৃথিবী যদি আমরা স্ট্রাকচার দেখি, পৃথিবীর ভিতরে চার্জ আছে না? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে ওইটাকে আমরা আরেকটা প্লেট হিসেবে কনসিডার করতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আর বি এর রেডিয়াস কত পেলাম? মানে পৃথিবীর যে পার্টটা ধরলাম, স্ফিয়ার ধরলাম, ওটা রেডিয়াস কত পেলাম? ইনফাইনাইট, তাই না? আর আমরা ভিতরটাকে যদি আমরা আর ধরি, ভিতরে যেটা আমার কাছে, যেটা আমাকে আমার হাতে আছে, যেটা আছে, তাহলে আমাদের ইকুয়েশনটা কি হয় পুট করলে বলো তো? ইকুয়েশনের নিচে যদি আমি বি কমন নিই তাহলে কি হবে? 1 মাইনাস এ বাই বি না? আর উপরে এবি, তাহলে বি বি কাটা গেলে এই ইকুয়েশন থাকে। এখন বি যদি আমার ইনফাইনাইট হয় তাহলে এই পার্টটা কত হবে? 0 0 স্যার। zero হয়ে যাবে। তাহলে বাকি থাকলো কি? নিচে শুধুমাত্র 1 থাকলো, তাই না? জি স্যার। এ বাই তাহলে বি। আমার ইকুয়েশনটা কি দাঁড়ালো? 4 পাই এপসাইলন নট এ বাই বি। বি তে তুমি কাটাকাটি হয়ে গেছে তো, এ ও এ। এ থাকবে। এ তখন আমি বলছি এর মানটা হলো আর, এর মানটা হলো আর। তাহলে দেখো তো এই কোশ্চেনটা আসে কিনা। জি স্যার। তো এই কেসটা হলো একটা স্পেশাল কেস। এই স্পেশাল কেসে বলছে যে তোমার একটা মাত্র তোমার যদি প্লেট থাকে, আর একটা প্লেট, তাহলে স্বাভাবিকভাবে ওটা ইনফাইনাইট দূরত্ব অবস্থান করবে, তো আমরা ধরে নিচ্ছি। তো সেটা, তো সেই ক্ষেত্রে আমাদের যে ক্যাপাসিট্যান্সের মান সেটা হবে 4 পাই এপসাইলন নট আর। সেই বড় আরটা কি হচ্ছে আমাদের পৃথিবী, মানে যে পৃথিবীর না, এটা হলো তোমার এই যে তোমার কাছে যে প্লেটটা আছে ওটার যে রেডিয়াস সেটা। আচ্ছা। রেডিয়াস বড় হলে স্যার ক্যাপাসিটি বেশি হবে। হুম, কি বলো? রেডিয়াস যত বড় হবে ক্যাপাসিটেন্স তত বেশি হবে। হ্যাঁ, রেডিয়াস যত বড় হবে তার ক্যাপাসিট্যান্স তত বেশি হবে এই ক্ষেত্রে। তাহলে বোঝা গেল এটা? এ আরটা তো স্যার গাউসিয়ান সারফেসের থেকে বড় হবে না স্যার? গাউসিয়ান সারফেস রেডিয়াসের থেকে? বুঝলাম না, আরেকবার বলো। সেই যে আরটা আমরা পাইলাম, এই আরটা হচ্ছে গাউসিয়ান সারফেসের রেডিয়াসের থেকে বড় হবে না? গাউসিয়ান সারফেসের রেডিয়াস তো আসলে আমাদের একটা হাইপোথেটিক্যাল একটা তোমার রেডিয়াস, হাইপোথেটিক্যাল একটা সারফেস, এটা তো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। জি স্যার। এটা আমরা ব্যবহার করি হলো যে আমাদের বের করার জন্য আমরা ব্যবহার করি এটা আমরা বের করার জন্য ব্যবহার করি। তুমি দেখো আমাদের যে ইকুয়েশনটা ছিল, গাউসিয়ানের যে রেডিয়াস আর ছিল ওইটা কত দূর পর্যন্ত আছে দেখো। দেখো গাউসিয়ানের যে রেডিয়াস যে আর ছিল, যে আরটা পেলাম, পরবর্তীতে ওই আরটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। দেখো ওই আরটাকে আমরা আলটিমেটলি আমরা তাদের ইয়া দিয়ে আমাদের সূত্রে ফেলে ওটাকে আমরা কিন্তু চেঞ্জ করে ফেলেছি। জি স্যার। তো ওটার কোনো এক্সিস্টেন্স নেই ফাইনাল ইকুয়েশনে। তাহলে বোঝা গেল কি তাহলে? বুঝতে পেরেছি স্যার। তাহলে আমরা কি জিনিস কি শিখলাম? যেটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের মান, তারপরে কি শিখলাম? স্ফেরিক্যাল প্লেটে স্ফেরিক্যাল প্লেটের জন্য স্যার। একটা স্ফেরিক্যাল যদি ক্যাপাসিটর হয় তাহলে সেটা শিখলাম। তারপরে আমরা দেখলাম আইসোলেটেড একটা স্ফিয়ারের ক্ষেত্রে, তাই না? জি স্যার। তো এখন যদি মনে করো যে একটা স্ফেরিক্যাল যে ক্যাপাসিটরটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ ক্যাপাসিটর মনে করো, সিলিন্ড্রিক্যাল শেপ। তো যদি একটা স্ফিয়ারকে যদি আমরা একটা বৃত্ত আছে তোমার কাছে, মনে করো একটা বৃত্ত, দুইটা বৃত্ত আর কি, এটা হলো একটা ছোট বৃত্ত আর তারপরে এটা হলো আরেকটা বৃত্ত।
এটাকে তুমি যদি বড় করতে পারো স্প্রিং এর মতো, তাহলে বড় করলে কি হয়ে যাবে সেটা, শেপটা কেমন হবে? উপবৃত্ত। না না না, তুমি যদি মনে করো এটাকে ভার্টিক্যালি এরকম টেনে লম্বা করে ফেললা, সিলিন্ডার হবে। সিলিন্ড্রিক্যাল শেপ হয়ে যাবে, তাই না? জি স্যার। তো আমাদের কাজ হবে যে আমরা অনেক সময় সিলিন্ড্রিক্যাল শেপেরও ক্যাপাসিটর দেখতে পাই। তোমাদের ক্যাপাসিটর একদিন দেখাইছিলাম। জি স্যার। আচ্ছা, আমি আজকে আরেকবার দেখাচ্ছি। ক্যাপাসিটরের শেপ বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে? দেখো আমরা ফিগারে বেশ কিছু ক্যাপাসিটর দেখতে পাচ্ছি। তো এখানে দেখো এই প্রথম যেটা, এই এই বোতলের মতো যেটা, এটা হলো আমাদের সিলিন্ড্রিক্যাল শেপের ক্যাপাসিটর, ঠিক আছে? জি স্যার। তারপরে প্যারালাল প্লেট ক্যাপাসিটর হলো তোমার এইটা, যে এটা হলুদ রঙের, মানে হচ্ছে গোল টাইপের যেটা আছে, এটা হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটর। স্ফেরিক্যালটা এখানে দেখা যাচ্ছে না। তো আমাদের এখন কাজ হবে যে এরকম যদি সিলিন্ড্রিক্যাল শেপ যদি ক্যাপাসিটর একটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে। আর এক্ষেত্রে কি থাকে যে দুইটা প্লেট স্ফিয়ার টাইপের সিলিন্ড্রিক্যাল শেপের দুইটা প্লেট পাশাপাশি অবস্থান করে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের আগের ফিগারটা দিয়ে এটা ডিসক্রাইব করেছে যে একটা সিলিন্ড্রিক্যাল শেপের যে ক্যাপাসিটর যদি ক্রস সেকশন নিয়ে নাও, তাদের টপ ভিউ দেখো কেমন হবে। সার্কেল থাকবে শুধু। কি দেখতে পাবা? সার্কেল। সার্কেল দেখতে পাবে। সেটা কেমন হবে? যখন যেমন দেখতে পাচ্ছ এমন না? জি স্যার। তো আসলে এই জন্য ওটার জন্য ফিগারটা ড্র করেনি, বুঝতে পারলাম? জি স্যার। এটা আসলে একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের, সরি, একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের ক্রস সেকশনাল টপ ভিউ, ঠিক আছে? জি স্যার। তো স্বাভাবিকভাবে তাহলে এখানে সবকিছুই সেম, কিন্তু এটার লেন্থ বরাবর একটা তার একটা এক্সিস্টেন্স আছে, তাই না? আচ্ছা, তাই যদি হয় তাহলে স্বাভাবিকভাবে আমরা আগের মতো করে গাউসিয়ান সারফেস ওই একই ধরনের সিলিন্ড্রিক্যাল শেপ একটা একটা সারফেস ধরতে পারি। কিন্তু এটা আগেরটার সাথে এটার পার্থক্য হলো কি, আগেরটা ছিল গোলক শেপের আর এটা হবে সিলিন্ড্রিক্যাল শেপের। তো তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের যে গাউসের ল সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। গাউসের ল যদি অ্যাপ্লাই করো তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে এবার? ইকুয়েশনটা আগের মতো করে অ্যাঙ্গেল 0 হয়ে যাবে। অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তাহলে আমার cos থিটা উঠে যায়। পরবর্তীতে তোমার এরিয়া ইন্টিগ্রেট করতে হবে। এরিয়া যদি ইন্টিগ্রেট করো তাহলে এখানে তুমি পাবা 2 পাই RL। 2 পাই RL টা কি জিনিস বলো তো? ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? সিলিন্ডারের স্যার। কিসের ক্ষেত্রফল? সিলিন্ডারের স্যার। আর এর আগের বার আমরা গোলকের ক্ষেত্রে কি পেলাম? পাই আর স্কয়ার। পাই আর 4 বাই আর স্কয়ার স্যার। 4 পাই আর স্কয়ার। এটা কেন পেয়েছিলাম? আগেরটা ছিল হলো গোলক শেপের, যদিও আমরা একই ফিগার দিয়ে বলছি কিন্তু এটা কিন্তু এক না। এটা হলো টপ ভিউ আর আগেরটা হলো ক্রস সেকশনাল ভিউ, ঠিক আছে কি? জি স্যার। কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা কিন্তু আগেরটা গোলক শেপের ছিল আর এটা হলো সিলিন্ড্রিক্যাল শেপ। তো এই জন্য এই ক্ষেত্রে আমরা 2 পাই RL পেয়েছি, একটা সিলিন্ড্রিক্যাল শেপের যে ক্ষেত্রফল সেটা। ওখান থেকে আমরা কি পেয়ে যাব? ই এর মানটা পেয়ে যাবো স্যার। ই এর মানটা পেয়ে যাব। তো ই যদি পেয়ে যায় নেক্সটে কি কাজ করতে হবে? ভি এর মান বের করতে হবে। ভি এর মান বের করলাম। তো ভি এর মান বের করার জন্য আমরা ই এর মান পুট করলাম। পুট করার পর আমার ইকুয়েশনে থাকলো কি, dr ডিভাইডেড বাই r। আর এটা হলো দুইটা রেডিয়াস, দুইটা হ্যাঁ। রেডিয়াসের মধ্যে ইন্টিগ্রেশন লিমিট। তো 1 বাই r ইন্টিগ্রেশন করলে কি হয়? ওই লন এ। কি হয়? লন এ। লন r, তাই না? জি স্যার। লন আর। লন r তখন লিমিট যদি পুট করো তাহলে কি হবে? বি বাই এ। b বাই a।
মানে ওটা হয় বি লন বি মাইনাস লন এ হয়, তো লনের ক্ষেত্রে লন কমন নিলে কি হয়, বি বাই এ হয়ে যায়, তাই না? জি স্যার। তাহলে আমরা ফাইনালি কি পেয়ে গেলাম, কি পেলাম? Potential difference, sir. পটেনশিয়াল ডিফারেন্স, এরপরে স্যার আমরা ক্যাপাসিট্যান্সের মানটা বসাই দিব। ক্যাপাসিটেন্সের জন্য জাস্ট মানটা পুট করে দিব, এই দেখো সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, জাস্ট মানটা পুট করে দিয়েছে। তাহলে ফাইনালি যেটা পাওয়া গেল সেটাই হলো একটা সিলিন্ড্রিক্যাল শেপ ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের মান। তাহলে কি আমরা এটাকে বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আমরা একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখো এই কয়েকটা জিনিস আমরা শিখলাম। দেখো প্রথমটার জন্য ছিল এপসাইলন এ ডিভাইডেড বাই ডি, পরে স্ফেরিক্যালের জন্য ছিল 4 পাই এপসাইলন নট এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ, আইসোলেটেড স্ফিয়ারের জন্য পেলাম 4 পাই এপসাইলন নট আর, আর সিলিন্ড্রিক্যাল শেপ ক্যাপাসিটরের জন্য 2 পাই এপসাইলন নট 1 ডিভাইডেড বাই লন বি বাই এ। যদি আমরা এইগুলার ক্ষেত্রে কমন জিনিস হলো যে স্টেপগুলা, এই স্টেপগুলো হলো কমন, এই স্টেপ যদি ফলো করা হয় তাহলে আমরা বের করতে পারবো। শুধুমাত্র শেপের জন্য আমাদের এই ইকুয়েশনের মানটা ভিন্ন এসেছে, তাই না? তাহলে যদি বলা হয় এই রিলেটেড অঙ্ক করো, পারবো না? এটা কি 1 বলছেন না এল বলছেন স্যার? বুঝি নাই। 2 পাই এপসিলন নট 1 ডিভাইডেড বাই লন বি বাই এ নাকি এল? দাঁড়াও, একটু দেখে আমি কনফার্ম হই। ওটা হলো তোমার L, ওটা হলো L, ভুল বলেছি, ওটা L, ওটা হলো L, ক্যাপাসিটর তার লেন্থ কতটুকু সেটা। জি স্যার, এটা আর কি। এই যে এখানে 2 পাই আর এল আসলো না, এই এলটা এখানে থেকে গেছে আর কি, বুঝে গেল? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার এলটা কেটে দেন না এখানে স্যার, ই বাই ভি করলে। বাবা তুমি কার সাথে কাটবা? এল কাটার মতো কি আছে বলো তো? কাটার তো কিছু নেই স্যার। এল তো কাটার কিছু নাই। তো দেখো এটার এই রিলেটেড কিছু অঙ্ক করে দেওয়া আছে 4.1 থেকে 4.5 পর্যন্ত। তাহলে অঙ্কগুলো পারা যাবে না এই সূত্র দিয়ে? জি স্যার। স্যার দেখতে হবে স্যার করে। তাহলে এটা একটু দেখে ফেলবা। স্যার আপনি অনেকগুলো ক্যাপাসিটর প্যারালাল থাকলে স্যার, সমান্তরাল থাকলে ওই দেখেন একটু। বুঝতে পারছি না। অনেকগুলি ক্যাপাসিটর যদি স্যার প্যারালাল ভাবে থাকে, হ্যাঁ, এই ম্যাথটা স্যার দেখা যাচ্ছে। ক্যাপাসিটর যদি প্যারালাল ভাবে থাকে তার ক্যাপাসিটেন্স কি হওয়া উচিত বলো তো? আমি একটু তোমাদের ফিজিক্যালি একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো একটা ক্যাপাসিটর একটা, তাই না? তো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটা সূত্রটা কি? সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, তাই না? তো সি যদি এ বাড়াও তাহলে কি বাড়বে? রেডিয়াস বাড়ালে ক্যাপাসিট্যান্স বাড়বে। এই বলছে ক্যাপাসিটর। এ যদি বাড়াও তার মানে কি, তুমি যদি এটাকে যদি বড় করে ফেলো তোমার ক্যাপাসিট্যান্স বাড়বে, তাই না? জি স্যার। তুমি যদি এই প্লেট দুটো আরো কাছাকাছি নিয়ে যাও তাহলে কি বাড়বে? স্যার ডি কমবে স্যার। ক্যাপাসিট্যান্স বাড়বে। ডি কমবে, ডি কমলে কি বাড়বে? ক্যাপাসিট্যান্স বাড়বে। আচ্ছা, এখন তো বাবা মনে করো এরকম একটা আছে, তো এটার সাথে তুমি আরেকটা ক্যাপাসিটরের এভাবে তুমি অ্যাড করে দিলা, এটা কি কানেকশন হলো? সিরিজ কানেকশন স্যার। সিরিজ কানেকশন। এই সিরিজ না প্যারালাল? প্যারালাল স্যার। প্যারালাল স্যার। স্যার প্যারালাল স্যার। আগে একটা প্লেটে তোমার চার্জ জমা হচ্ছিল, এখন কয়টা প্লেটে চার্জ জমা হচ্ছে? দুইটা স্যার। তো দুইটা প্লেটকে আমি কানেক্টেড করে দিলাম না, তাহলে আমার প্লেট এরিয়া বেড়ে গেল না? তাহলে সি কি হওয়া উচিত? যোগ হবে স্যার। সি আসলে যোগ হয় এবং ক্যাপাসিট্যান্স বাড়ে। এবং যখন সিরিজে কানেক্ট করো ক্যাপাসিট্যান্স তাহলে কি হয় তখন? তোমার ইনভার্সলি হয়ে যায় স্যার। তখন সেটা তখন বাড়ে না, তখন হলো কমে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এটা উল্টাটা হয়। আর এটা কারণ হলো এই যে আমার ওই ক্যাপাসিটরের চার্জের সংখ্যাটা আমি বাড়াচ্ছি, চার্জের পরিমাণটা বাড়াচ্ছে কি প্যারালাল প্লেটের ক্ষেত্রে, প্যারালাল করার ক্ষেত্রে। জি স্যার। তোমার কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে? যে কোশ্চেন করেছিলাম তোমার কোশ্চেন কি ক্লিয়ার হয়েছে? জি স্যার।
ওকে, তো তোমাদের এরকম দেখো সূত্র এখানে দেওয়া আছে, এটার আমি পড়ালাম না, এটা যেহেতু একদম সিম্পল বিষয় এজন্য আমি এটা পড়ালাম না। তোমাদের যদি সমস্যা হয় এরপর বুঝতে, তোমরা একটু দেখো, আমাকে বলো, আমি তাহলে আমি এটা আবার আমি না হয় পড়াবো। ঠিক আছে, এই দেখো সিরিজ এবং প্যারালালের জন্য যে সূত্রের কথা বললাম, এটা এটা সিরিজের জন্য, আর প্যারালালের জন্য এই দেখো সি ইকুইভ্যালেন্ট হলো সবগুলো যোগফল। বোঝা গেল? মানে সিরিজে স্যার কেন কেন জানি কমে স্যার সিরিজে? আচ্ছা, সিরিজে কমার ক্ষেত্রে দেখো, আচ্ছা আমি তো এটা দেখাইনি, ফিগারটা গেল কোথায়? আচ্ছা, সিরিজের ক্ষেত্রে দেখো আমার কি যে চার্জ প্যারালাল, সরি, সিরিজের ক্ষেত্রে যে আমার ক্যাপাসিটর যে প্লেট গুলা দেখো, যে চার্জ যে পরিমাণ হচ্ছে সেটা দেখো, এটা প্লাস চার্জ পরিমাণ চার্জ হলো, আবার এটা মাইনাস চার্জ, একই পরিমাণ, তাহলে এটাকে নিউট্রালাইজ করে দিবে না? জি স্যার। তারপরে এটা আবার নিউট্রালাইজ করে দিল কাকে? এটাকে। তাহলে কি দেখো ক্যান্সেল আউট হয়ে লাস্টে বাকি থাকছে কে? এই দুইটা, তাই না? জি স্যার। তাই না? জি স্যার। তো যে কারণে এটার আসলে পজিটিভলি এটা কন্ট্রিবিউট করতে পারে না। কিন্তু একটা প্যারালাল প্লেট, মানে যদি প্যারালাল কানেকশনে দাও, এই দেখো যখন কানেক্ট করা হয় যে অ্যাজ ইফ এই দুইটা প্লেটকে আমি সংযুক্ত করে দিচ্ছি, মানে প্লেট এরিয়া বাড়িয়ে দিচ্ছি, যার ফলে ওটা বাড়ে। এবং ম্যাথমেটিক্যালি দেখা গেছে যে এটা হলো যোগফলের সমান, আর এটা ম্যাথমেটিক্যালি দেখা গেছে প্রোডাক্ট ডিভাইডেড বাই যোগ। যদি C1 আর C2 যদি হয়, C1 আর C2 দুইটার প্রোডাক্ট হবে ডিভাইডেড বাই C1 যোগ C2। এটা হলো সিরিজের ক্ষেত্রে, আর এটা হলো সি ইকুইভ্যালেন্ট। আর এই ক্ষেত্রে সি ইকুইভ্যালেন্ট হবে সবগুলা সাম, এই ক্যাপাসিটর গুলো সবগুলা সিম্পল সাম। ঠিক আছে কি? কোশ্চেন কি করেছিলা, তোমার অ্যান্সার পেয়েছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম ক্যাপাসিটরের ক্ষেত্রে কি ঘটনাগুলো ঘটে সেটা একটু দেখার চেষ্টা করলাম। এটা আমরা ডিটেল আমরা বললাম না আপাতত, এখানে দেওয়া আছে, তুমি একটু দেখে নিও, যদি সমস্যা হয় আমাকে বলো, আমি আবার দেখব। কিরকম? আবার বলো, বুঝতে পারি না, আবার বলো। তুমি খাতা লিখে আমাকে দেখাও এই কোয়েশ্চেনটা, খাতায় লিখে আমাকে দেখাও তো, আমি তারপর আমি দেখছি, আমি বুঝতে পারিনি পুরোটা। এই তোমরা কি এরকম এরকম কথা বলছো? এই যে কোশ্চেন করলা, কে কোশ্চেন? এরকম এরকম? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা সামনে পড়বো বাবা, এটা আমরা সামনে পড়বো, অতদূর পর্যন্ত আমরা এখনো আসতে পারিনি। ওটা আমরা সামনে ডিটেইল আমরা ডিসক্রাইব করবো ওটা আমরা। আচ্ছা, এই পরের টপিক হলো যে একটা ক্যাপাসিটর কি স্টোর করে বলো তো? চার্জ। ইলেকট্রিক ফিল্ড স্টোর করে, তাই না? জি স্যার। তো এই স্টোরড ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ কত? আমরা হাফ সিভি স্কয়ার এই ইকুয়েশনের সাথে পরিচিত? জি স্যার। জি স্যার। কমন জি, ইকুয়েশন, এটা জানা উচিত সবারই। তো এই জন্য আমরা এই টপিকটা আমরা রেখেছি আর কি, যে একটা ক্যাপাসিটরে কি পরিমাণ এনার্জি স্টোর থাকে, বা একটা ক্যাপাসিটরে কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব।
তো সেটা করার জন্য আমরা ফার্স্টে ধরে রাখি এখানে ফিগারটা দেওয়া নাই, তোমরা ফিগারটা অবশ্যই অ্যাড করবা। একটা ক্যাপাসিটরের দুইটা প্লেট আছে, তো প্লেটের মধ্যে নর্মাল অবস্থায় কি থাকবে, যে এখানে কোনো প্লেটে কোনো চার্জ থাকবে? দুইটা প্লেট আছে নর্মাল অবস্থায়, প্রথম যখন তৈরি করলে তুমি এই ক্যাপাসিটরটা, তখন কি এই প্লেটে কোনো চার্জ থাকবে? না স্যার। না স্যার। চার্জ থাকবে না। তুমি যখন এদিক থেকে মনে করো এদিকে তুমি ডিকিউ পরিমাণ চার্জ তুমি নিয়ে আসলা, মানে ইলেকট্রনকে তুমি ডান দিকের প্লেটে ট্রান্সফার করলা, তাই যদি হয় তাহলে আমার এদিকের প্লেটটা পজিটিভলি চার্জ হবে ডিকিউ পরিমাণ, আর এদিকের প্লেটটা এই ডিকিউ পরিমাণ নেগেটিভলি চার্জ হবে। এটা বলা যাবে? এটা কি বলা যাবে? তুমি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আমি যদি এখান থেকে ইলেকট্রন যদি এখানে ট্রান্সফার করি, জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। এখানে একটাতে ইলেকট্রন বেশি থাকবে, একটাতে কম। তাহলে স্বাভাবিকভাবেই আমার এই প্লেটটা নেগেটিভলি চার্জড কি পরিমাণ? ওই ডিগ্রি পরিমাণ স্যার। ডিকিউ পরিমাণ, আর এদিকেরটা পজিটিভলি চার্জ পরিমাণ। জি স্যার, একটাতে ডিগ্রি পরিমাণ কম, একটা ডিগ্রি পরিমাণ বেশি ইলেকট্রন। আচ্ছা, তো মনে করো এই চার্জগুলো ট্রান্সফার করার ফলে তোমার ক্যাপাসিটি ইয়াটা যে চার্জ হলো, মানে এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স পাবা না? জি স্যার। এটা মনে করো ভি। তো তুমি একটা কাজ করলা না, তুমি জি এতক্ষণ স্যার। যেগুলো করলে একটা কাজ করলা না, জি স্যার। তাহলে কাজ ইজিক্যাল টু কি বলা যায়? ডিডব্লিউ সমান সমান জি স্যার। ভি প্রাইম ডি কিউ, মানে এটা কিউ প্রাইম ব্যবহার করেছে ফার্স্টে এটা অবশ্য। তাহলে এটা বলা যায় আমি যে কাজ করলাম, বলা যাবে এটা? জি স্যার, বলা যাবে। তো এই যে কাজ করলাম ওই কাজটা ওর মধ্যে কি আকারে জমা থাকবে? কোন সিস্টেমে যে পরিমাণ কাজ করা হয় কাজটা কি আকারে জমা থাকে? বিভব শক্তি। তার মানে যে পরিমাণ কাজ করা হচ্ছে সেটাই হলো ওর সমাতে তার মধ্যে সঞ্চিত বিভব শক্তি। বলা যাবে না? জি স্যার। আচ্ছা, এটা যদি বলা যায় তাহলে এখন আমাদের আমরা কি জি স্যার। এই ডিকিউ পরিমাণ চার্জ ট্রান্সফার করে সন্তুষ্ট, নাকি আরো চার্জ ট্রান্সফার করতে হবে? আমরা যদি একে কিউ পরিমাণ চার্জ করতে চাই তাহলে আমাদের আরো চার্জ ট্রান্সফার করতে হবে না? জি স্যার। তো সেটা যদি করতে হয় তাহলে আমাদের এখন কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে না? জি স্যার। সেটা কি পরিমাণ, যে আমরা যদি একটা প্লেটকে যদি মনে করো 0 থেকে যদি কিউ পরিমাণ যদি চার্জ করতে চাই তাহলে এই লিমিট পর্যন্ত আমাদের এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এটা বলা যাবে? জি স্যার, বলা যাবে। ওকে, তাই যদি বলা যায়, দেখো আমাদের এই যে ইকুয়েশনটা আমাদের তাহলে ইন্টিগ্রেশন করে দিচ্ছি আমরা এরপরে। তো ইন্টিগ্রেশন যখন আমরা করে দিচ্ছি তখন আমাদের কিউ প্রাইম স্কয়ার ডিভাইডেড বাই 2 হচ্ছে, পরবর্তী লিমিট যদি পুট করি তাহলে আমাদের এটা পাচ্ছি হাফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই সি। এটা পাওয়া যাচ্ছে না? জি স্যার। তো এখানে তুমি যে কাজ করলে ওই কাজটা এখন কি পরিমাণ জমা থাকবে? বিভব শক্তি আকার। তার মানে আমরা বলতে পারি W is equal to U, that means Q square divided by 2C। এই ইকুয়েশনে যদি আমরা কিউ এর মান যদি সিভি যদি পুট করি তাহলে আমরা ইকুয়েশনটা আরেকটা পাই, আরেকটা ফর্ম পাই, সেটা হলো সিভি স্কয়ার। এটা আমাদের একটা পরিচিত ফর্মুলা। তো এটা কিভাবে আসলে সেটা একটু দেখলাম। পাশাপাশি আমরা এটা জানলাম যে একটা ক্যাপাসিটর ইলেকট্রিক ফিল্ড স্টোর করে
এবং এই স্টোরড ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ কত সেটা হলো হাফ সিভি স্কয়ারের সমান। তার মানে কি, তুমি যদি ক্যাপাসিট্যান্স যদি বেশি হয় সে এনার্জি বেশি স্টোর করবে, পাশাপাশি তুমি যদি ক্যাপাসিটরের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি বেশি তৈরি করো তাহলেও তার মধ্যে সঞ্চিত এনার্জির পরিমাণ বাড়বে। এটা কনক্লুড করা যায় কিনা? জি স্যার। তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? তোমরা কোশ্চেন করতে পারো, সমস্যা নাই। তোমাদের যেখানে সমস্যা হবে তোমরা কোশ্চেন করতে পারো ডিরেক্টলি। পার্টিসিপেন্ট 24টা হয়ে গেল, কি ব্যাপার? তোমরা তো 30 জন, তাই না? জি স্যার। এত কমে গেল? এই ক্লাসে কি সবাই আসো? আছি স্যার। জি স্যার। জি স্যার। আজি স্যার। আসি স্যার। কষ্টল, ইয়েস স্যার, আছি স্যার। 10 আছো? জি স্যার। 18 রোল, 18 রোল রেসপন্স করো। রোল রেসপন্স করো। 15 রোল রেসপন্স করো। 15 স্যার নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয় নাই স্যার, রেসপন্স করতে পারি নাই। 15 রোল Yes, sir. আছো? আচ্ছা স্যার রোল 18 স্যার আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। আমরা কি বলছি এটা কি বোঝা যাচ্ছে? না সমস্যা হলে তোমার বলতে হবে যে আমরা এই আমরা একটা ক্যাপাসিটরের সঞ্চিত এনার্জি পরিমাণ স্যার কথা শোনা যাচ্ছে না কিছু। আমরা একটা ক্যাপাসিটরের সঞ্চিত এনার্জি পরিমাণ বের করলাম। তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা? তোমাদের মিট করে দিয়েছি, যার প্রয়োজন সে কথা বলো। আমরা যে সঞ্চিত এনার্জি পরিমাণ বের করলাম এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? না স্যার। আচ্ছা, এখন যদি বলা হয় যে এই প্লেটের মধ্যে এনার্জি ডেনসিটি কত সেটা বের করো, পারা যাবে? আয়তন তো ভাগ করে দিমু। কি দিয়ে ভাগ করে দিবা? দিয়ে স্যার। বুঝলাম না। আয়তন স্যার। হ্যাঁ, আয়তন দিয়ে স্যার ভাগ করে দেবো। আয়তন দিয়ে ভাগ করে দাও। দ্যাট মিন্স একটা প্লেট এর আয়তন কত Yes, সেটা sir. হলো এই প্লেটের এরিয়া ইনটু এই যে সেপারেটেড কতটুকু ডিসটেন্সে সেপারেটেড, এই দুইটা দিয়ে যদি গুণ ভাগ করে দাও এটাকে, তাহলে তুমি কি পেয়ে যাবা? এনার্জি ডেনসিটি পেয়ে যাবা। তো এই ডেনসিটি দেখো একটা ইকুয়েশন এখানে কি করেছে, ওই একই কাজ করেছে। এরা অবশ্য ইউ ব্যবহার করেছে, তোমরা ইউ ব্যবহার না করে অন্য যে কোনো সিম্বল ব্যবহার করতে পারো। এরা তোমরা অন্য কোনো সিম্বল ব্যবহার করো, একই সিম্বল দুই জায়গায় ব্যবহার না করাই ভালো। বা এটা কথা দিয়েও বলতে পারো যে এনার্জি ডেনসিটি সমান এই পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই তার ভলিউম। তো ভাগ করলে দেখো এটা পুট করলে ফাইনালি হাফ এপসাইলন নট ই স্কয়ার এরকম একটা ফর্ম আসে। এটাই হলো এনার্জি ডেনসিটির পরিমাণ। যদি বলা হয় এই কোশ্চেনে প্রুভ করো, তাহলে পারা যাবে না? জি স্যার পারা যাবে। এনার্জি ডেনসিটি পরিমাণ বের করো, তাহলে পারা যাবে না? তাহলে পারা যাবে স্যার। তাহলে এই ক্ষেত্রে কি দুই লাইনে সেরে দিবা নাকি প্রথম থেকে লিখবা, কোনটা? স্যার প্রথমে স্যার ওই যে ইউটা তো নির্ণয় করতে হবে স্যার। হ্যাঁ, ইউটা তারপরে স্যার প্রথমে ইউ বের করতে হবে, ইউ বের করার পর দেন তখন এনার্জি ডেনসিটি বের করতে হবে। ঠিক আছে, সরাসরি এই দুই লাইন লিখে দিলে কিন্তু হবে না। যদি মার্ক 4 যদি থাকে, মিনিমাম 4-5 তো থাকবে, 4-5 এরকম। তো ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটা ক্যাপাসিটর সম্পর্কে কিছু আইডিয়া আমরা পেলাম। এটা নিয়ে ধরে নিচ্ছি কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আমরা ডাইইলেকট্রিক সম্পর্কে কিছু কথাবার্তা বলি। কি দিয়ে ভাগ করলেন বুঝলাম না, এটা আরেকটু বলেন। আরেকবার বলো। স্যার ডেনসিটিতে কি দিয়ে ভাগ করলেন এটা?
ভলিউম দ্বারা ভাগ করলাম, ভলিউম। ও আচ্ছা, ডেনসিটি বলতে মিন করছে যে ইউনিট ভলিউমে তার কি পরিমাণ এনার্জি সঞ্চয় করা আছে সেটা, জি সঞ্চিত এনার্জির পরিমাণ পার ইউনিট ভলিউম, এটাকে বলা হয় এনার্জি ডেনসিটি। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট টপিক হলো যে একটা ক্যাপাসিটেন্স এবং ডাইইলেকট্রিকের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, মানে একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স এটা ডাইইলেকট্রিকের সাথে সম্পর্কিত কি না। আমরা তো জানি একটা ক্যাপাসিটরের মধ্যে কি থাকে, মাঝে যে মিডিয়াটা থাকে, ডাইইলেকট্রিক একটা মিডিয়া থাকে মাঝে, তাই না? জি স্যার। যে মাধ্যমের পারমিয়েবিলিটি ইকুয়েশন আমরা কি লিখি, এপসাইলন এ ডিভাইডেড বাই ক্যাপাসিটেন্স সমান কি লিখি, এ ডিভাইডেড বাই ডি। আমরা এ এবং ডি এটা চেঞ্জ করলে তো পরিবর্তন করতে পারি, এটা আমরা একটু আগে দেখলাম, তাই না? জি স্যার। জি স্যার। একটা প্যারামিটার কি থাকে, এই যে দুইটা প্লেট ডাইইলেকট্রিক ধ্রুবক থাকে। তার মাঝে এই কি প্যারামিটার আছে, কি ধরনের তুমি মিডিয়া রেখেছো? ডাইইলেকট্রিক ধ্রুবক। ডাইইলেকট্রিক ধ্রুবক। এখানে শূন্য মাধ্যমে স্যার আমরা এই ডাইইলেকট্রিক ধ্রুবকটা ব্যবহার শূন্য করতেছি। মাধ্যমে আমরা এপসাইলন নট লিখি। এখন যদি তোমার মাঝে যদি শূন্য মাধ্যম না থাকে, অন্য কোনো মাধ্যম যদি লাগে, তাহলে ওই যে দুইটার অনুপাত বের করতে হবে শূন্য মাধ্যমের সাপেক্ষে, ওইটার কে সাথে। ইন্টু এপসাইলন লিখুন স্যার, কে ইন্টু এপসাইলন নট। রিলেটিভ পারমিটিভিটি বের করতে হবে, তাই না? জি স্যার। তখন রিলেটিভ পারমিটিভিটি ওই জায়গায় পুট করতে হবে। সাধারণত রিলেটিভ পারমিটিভিটির মান একের থেকে বড় না ছোট? বড় স্যার। খুব বড় হবে স্যার। একের থেকে বড় হয়। তো একের থেকে যদি বড় যদি কোনো জিনিসের সাথে আমরা যদি এই প্যারামিটারটা গুণ করি তাহলে কি হয়ে যাবে, মানটা বড় হয়ে যাবে। মানটা বড় হয়ে যাবে। তাহলে কি দাঁড়ায় যে আমি যদি অন্য কোনো মাধ্যম ব্যবহার করি এবং ওই মাধ্যমের ক্যাপাসিটেন্স যদি আমাদের একের থেকে বড় হয়, সরি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি একের থেকে বড় হয়, তাহলে ওই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কি হয়ে যাবে, বৃদ্ধি পাবে স্যার। বৃদ্ধি পাবে। সেটা কেন বৃদ্ধি পাবে? ক্যাপাসিটেন্স বৃদ্ধি পাওয়া মানে কি, এই এখানে সঞ্চিত যে চার্জ, সঞ্চিত চার্জের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে। চার্জ বেড়ে যাবে, যে কারণে তার ক্যাপাসিটেন্স বেড়ে যাবে। আমরা কি বুঝতে পারছি বিষয়টা কি ঘটনা ঘটছে? জি স্যার। যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মাঝে আমরা এতক্ষণ পর্যন্ত শূন্য মাধ্যমে রেখেছিলাম, মাঝে যে মাধ্যমটা সেটা শূন্য মাধ্যম ছিল, শূন্য মাধ্যম একটা ডাইইলেকট্রিক মাধ্যম। কিন্তু আমার দেখতে পাচ্ছি ইকুয়েশনে যে আমার ক্যাপাসিটেন্সের মান এই মাধ্যমটার উপর ডিপেন্ড করে, এটা প্রপোর্শনাল। তো আমরা আমাদের শূন্য মাধ্যমে ছাড়া বড় মানের অনেক আমাদের মাধ্যম আছে যেগুলার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমার অনেক বেশি, তাই না? তো সেই জিনিসগুলা কিছু এক্সাম্পল দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি গোল করে দিয়েছি। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে যদি আমার মানটা একের থেকে বেশি হয় তাহলে আমার সি বেড়ে যাবে। আর সি এর ডেফিনেশন থেকে আমরা জানি সি বাড়া মানে হলো ওখানে আসলে কিউ বেড়ে গেছে, চার্জের পরিমাণ বেড়ে গেছে ওই দুইটা প্লেট গুলাতে। তো চার্জের পরিমাণ বাড়ার কারণেই আসলে আমার সি বেড়েছে। তাহলে কি আমরা কি বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা ফার্স্টে মাইকেল ফ্যারাডে নামে একজন ভদ্রলোক উনি এটার উপর রিসার্চ করেন এবং উনি তার যে অবজারভেশন উনি এগুলা পান, অবজারভেশনে উনি এইসব ঘটনা পান, সেগুলাই আসলে আমি এখন বলছি তোমাদেরকে। তো আমার মনে হয় আমরা তাহলে ক্যাপাসিটেন্সের সাথে ডাইইলেকট্রিক মিডিয়ার সম্পর্কটা কেমন বা কেন বাড়বে, কি কারণে বাড়বে সেটা আমরা কিছুটা হলে বুঝতে পেরেছি। আমরা যদিও শর্টে বলেছি, সামনে আরো আমরা ডিটেইলে বলবো, কিন্তু ডাইইলেকট্রিক মিডিয়া ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বাড়লে আমাদের যে ক্যাপাসিটেন্স বাড়বে এটা আমরা বুঝতে পেরেছি সবাই, আমরা ধরে নিতে পারি এটা। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এটা নিয়ে? হায়ার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের কোনো মিডিয়া পুট করলে আমার কিউ বাড়বে, কিউ বাড়লে সি বেড়ে যাবে, আমরা ইকুয়েশন থেকে এটা বলতে পারি। এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। ওকে, কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা উনি পরবর্তীতে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা এটাকে উনি ডিফাইন করে এভাবে যে ডাইইলেকট্রিক মিডিয়া যখন পুট করলেন তখন উনি কত ক্যাপাসিটেন্স পেলেন, মানে দ্যাট মিন্স বাড়ার পর ক্যাপাসিটেন্স বেড়ে যাওয়ার পর উনি কত ক্যাপাসিটেন্স পেলেন, এবং শূন্য মাধ্যম যখন ব্যবহার করেছিলেন ওই সময় উনি কত ক্যাপাসিটেন্স পেয়েছিলেন। এই দুটা যে রেশিও,
এই রেশিওর মানটাকে উনি বলেছেন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এটার কোনো একক নাই। এখান থেকে উনি আসলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে ডিফাইন করেছিলেন আর কি। এর পাশাপাশি উনি বলেছিলেন যে আসলে ডাইইলেকট্রিক মিডিয়া যদি এই কনস্ট্যান্টের মান যদি বেশি হয় তাহলে তার ক্যাপাসিট্যান্স বেড়ে যায়, বা ডাইইলেকট্রিক মিডিয়া পুট করলে তার ক্যাপাসিট্যান্স বেড়ে যায়। উনি ফার্স্ট এটা অবজার্ভ করেন। তো তাহলে কেন হয়, কিভাবে হয় সেটা আমরা একটু আরেকটু দেখার চেষ্টা করি সামনে। এটা এইটুকুনি কার কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারো? না স্যার। ওকে, কোশ্চেন যদি না থাকে তাহলে এই জিনিসটা আমরা আরো ডিটেইলে আমরা দেখি যে ডাইইলেকট্রিক মিডিয়ার মধ্যে আসলে কি কি ঘটনা ঘটে বা কি হচ্ছে। আর এতক্ষণ আমরা কি জানলাম যে ডাইইলেকট্রিক মিডিয়া যখন পুট করা হয় তার চার্জের পরিমাণ আগে যা ছিল তার থেকে বেড়ে যায়, তাই না? জি। আর এই বাড়ার পরিমাণটা কিসের সাথে সমানুপাতিক? তার যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেটার সাথে সমানুপাতিক, মানে অত টাইমস এই তার চার্জ বেড়ে যায়। ঠিক আছে কি এটা? জি স্যার। এটা আমি এতক্ষণ ধরে বললাম। তো এটা উনি একটা ফিগার দিয়ে এই ঘটনাটাই উনি একটু বলার চেষ্টা করেছেন আর কি, ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো উনি চার্জ করার সময় এরকম ঘটনা পেলেন। এখন উনি আরেকটা ভাবে উনি টেস্ট করেছিলেন, সেটা হলো মনে করো দুটো আমার প্লেট আছে, দুইটা ক্যাপাসিটর আছে আর কি, একই মানের একই রকমের। তো দুইটাকে আমি কিউ পরিমাণ চার্জ করলাম। দেখো বাদিকে কিউ পরিমাণ চার্জড, ডান দিকেরটাও কিউ পরিমাণ চার্জড। বাদিকেরটাতে শূন্য মাধ্যম আছে আর ডান দিকেরটায় কি আছে? ডাইইলেকট্রিক মিডিয়া পুট করা আছে। বোঝা গেল কি? জি স্যার। আচ্ছা, আমাদের সূত্রটা কি ছিল? C is equal to Q divided by V, তাই না? আমি দুইটাকে আমি চার্জ করেছি ফার্স্টে কি পরিমাণ? কিউ পরিমাণ তাকে আমি চার্জ করে দিয়েছি প্রথমেই। আমি দুইটাকে কিউ পরিমাণ চার্জ করে এখন আমি তাকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর এই দুইটার সাথে একটা ভোল্টমিটার আমি কানেক্ট করে দিয়েছি, তার পোটেনশিয়াল ডিফারেন্সে কি ঘটনা ঘটছে সেটা দেখার জন্য। আর এর আগে আমাদের যে ঘটনাটা ছিল, আমাদের একটা ব্যাটারির সাথে কানেক্টেড করা ছিল। এক্সট্রা যে চার্জ, এই এক্সট্রা যে পরিমাণ চার্জ হচ্ছে এটা প্লেটগুলা, এই চার্জগুলা আসছিল আসলে ব্যাটারি থেকে। এই যে এক্সট্রা চার্জের যোগানটা, এই যোগানটা দিচ্ছিল হলো তার এক্সটার্নাল ব্যাটারি। এরপরে আমি কি করলাম দেখো, আমি এখন ব্যাটারিটা খুলে ফেলেছি। এই যে আমি চার্জ করলাম, চার্জ করার পর আমি এখন ব্যাটারিটা খুলে ফেললাম। ব্যাটারিটা খুলে ফেলে ওই জায়গায় আমি একটা কি লাগিয়েছি? ভোল্টমিটার লাগিয়েছি। তাহলে ভোল্টমিটারে কি পাওয়া যাবে এখন? ভোল্ট পাওয়া যাবে না? জি স্যার। ওকে, আমাদের সূত্রেতে আমরা জানি C is equal to Q divided by V। আমাদের কিউ হলো এখন নির্দিষ্ট, কিউ হলো এখন আমাদের কনস্ট্যান্ট দুইটার ক্ষেত্রেই, কিন্তু একটার ক্ষেত্রে আমার ডাইইলেকট্রিক মিডিয়া আছে। তো সূত্রকে যদি আমার স্যাটিসফাই করতে হয় এবং ওই সূত্রে যদি একটা প্যারামিটার যদি বেড়ে যায়, তাহলে আমাদের আরেকটা প্যারামিটার কি হতে হবে? আচ্ছা, আমি আরেকবার ভাবে বুঝলাম বলি। না স্যার। আচ্ছা, আমি এটা তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, আমি এজন্য তোমাদের একটু আরেকটু হেল্প করি। আচ্ছা, আমার প্রথম কেসটা দেখো, আমি তাকে কি পরিমাণ চার্জ করেছিলাম, তাই না? প্রথম বাদিকের ফিগারটা খেয়াল করো, কি পরিমাণ চার্জ করেছি, মাঝে কোনো ডাইইলেকট্রিক মিডিয়া নাই, তাহলে আমার সি তো বাড়বে না, তাই না? না স্যার। কিন্তু আমার ডান দিকের ফিগারটায় দেখো, যখন আমি তাকে চার্জ করেছি কিউ পরিমাণ, তাহলে আমার সিটা কি হয়ে যাবে? যদি ডাইইলেকট্রিক মিডিয়া যদি থাকে তাহলে সিটা কি হবে? বাড়বে স্যার। সিটা বেড়ে যাবে। তো চার্জ কারণে হ্যাঁ হ্যাঁ, চার্জ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে স্যার সিও তো বেড়ে যাচ্ছে। সি বেড়ে যাবে। তো সি যদি বেড়ে যায় আর আমার কিউ যদি নির্দিষ্ট রাখি, কিউটাকে কনস্ট্যান্ট যদি রাখি, দুইটা ক্ষেত্রেই যদি আমি একই পরিমাণ আমি চার্জ করে দিয়েছি, তাহলে ভিটা কি হওয়া উচিত?
কি আমার কিউ কমে কনস্ট্যান্ট, উচিত, ভি ভিটা বেড়ে স্যার গেছে, কমে যাওয়া উচিত। তাহলে ভি কমে যাওয়া উচিত না? জি স্যার। এইটা যে পরিমাণ বাড়বে কে টাইমস যদি বাড়ে, তাহলে এটা কি কি হওয়া উচিত? কে ভাগ কমে যাবে না? জি স্যার। তার মানে কনক্লুশন কি আসলো যে যদি আমি একটা ক্যাপাসিটরে যদি ডাইইলেকট্রিক মিডিয়া যদি পুট করি, তাহলে ওই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বেড়ে যায়, কিন্তু ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই রাখার জন্য আমাদের ভিটা ওই রেটে কমে যায়, যার ফলে টোটাল যে ইকুয়েশনের সামঞ্জস্য সেটা ঠিক থাকে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। তার মানে ডাইইলেকট্রিক মিডিয়া যখন একটা ক্যাপাসিটর পুট করা হয়, ওখানে দুইটা ঘটনা ঘটে। প্রথমে কি বেড়ে যায়? কিউ বেড়ে যায়। চার্জ বেড়ে যাবে, আর যদি চার্জ কনস্ট্যান্ট থাকে তাহলে হচ্ছে ভি কমে যাবে। হ্যাঁ, কিউ বাড়ার সাথে সাথে সি বেড়ে যায়। যেহেতু আমার এই দুটো বেড়ে যাচ্ছে, এবং আরেকটা কেস যদি আমি কনসিডার করি যে আমার কিউ যদি কনস্ট্যান্ট রাখি, তাহলে আমার কি বেড়ে যাবে, কি কমে যাবে? ভি কমে যাবে। ভি কমে যাবে। কি রেটে? ওই যে রেটে, সি কে রেটে, 1/k রেটে। কে রেটে। তো উনি এই দুটা ঘটনা অবজার্ভ করেন। ওইটা ওই ফ্যারাডের যে অবজারভেশন, এই অবজারভেশন মানে রিলেটেড। তার মানে আমাদের যদি বলা হয় যে একটা ক্যাপাসিটরে আমাদের ডাইইলেকট্রিক মিডিয়ার ইফেক্ট কি ব্যাখ্যা করো, তাহলে আমাদের এই দুইটা ফিগার, এই ফিগারটা দিতে হবে এবং এই ফিগার দিয়ে আমাদের ইকুয়েশন দিয়ে এটাকে ব্যাখ্যা করতে হবে। সি কেন বাড়ছে, কিউ কেন বাড়ছে, এবং ভি কেন কমছে। তাহলে এটা যদি আসে পরীক্ষা পাওয়া যাবে না? জি স্যার। পাওয়া যাবে স্যার। ওকে, তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম যে ডাইইলেকট্রিক মিডিয়ার সাথে আমার ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের সম্পর্কটা কেমন, বা তার পোটেনশিয়ালের ডিফারেন্সের সম্পর্কটা কেমন, সেটা আমরা দেখলাম, বা তার ইফেক্টটা কেমন। আমরা ক্যাপাসিটরের প্রকারভেদটা পড়ে আজকে আমরা শেষ করব। তাহলে এই যে আমরা ডাইইলেকট্রিক মিডিয়া নিয়ে এত কথাবার্তা বলছি, ডাইইলেকট্রিক মিডিয়া তাহলে কেমন হয়, এদের ক্লাসিফিকেশনটা কেমন, কি কি ধরনের ডাইইলেকট্রিক মিডিয়া আছে এবং তাদের আসলে বৈশিষ্ট্যগুলা কি, এটা পড়ে আজকে আমরা শেষ করব। তো ডাইইলেকট্রিক মিডিয়া হলে সাধারণত এরা ইনসুলেটর, সবাই ইনসুলেটর। ইনসুলেটর বলতে আমরা কি বুঝি, তার কোনো ফ্রি ইলেকট্রন থাকবে না, তাই না? ভ্যালেন্স ব্যান্ডে তার কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না। কিন্তু এদের ডাইপোল থাকে, দুইটা কেস আছে, কিছুটাই পার্মানেন্ট ডাইপোল থাকে আর কিছুটা আছে পার্মানেন্ট ডাইপোল থাকে না। তো এই জাতীয় বৈশিষ্ট্যগুলোর উপরে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়, মূলত ডাইপোল আছে কিনা, পার্মানেন্ট ডাইপোল আছে কি নাই, তার উপর ডিপেন্ড করে। তো তাহলে আমরা কেসগুলো তাহলে একটু দেখি যে ডাইইলেকট্রিক মিডিয়াগুলোকে কি কি ভাগে ভাগ করা যায়। ডাইইলেকট্রিক মিডিয়াগুলো সাধারণত ইনসুলেটর হয় এবং এদেরকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো কি পোলার, একটা হলো নন পোলার। তো পোলার বলতে স্বাভাবিকভাবেই আমরা বুঝি যার পজিটিভ পোল এবং নেগেটিভ পোল নর্মাল অবস্থায় থাকে, তাই না? আর নন পোলার বলতে কি বুঝি, যে যার কোনো পোল নেই, যার কোনো পজিটিভ পোলারিটি নেগেটিভ পোলারিটি এগুলো নাই, তো সেটাকে বলি সাধারণত আমরা নন পোলার। এই জিনিসটা আমরা পরিচিত না? জি স্যার। আচ্ছা, তাহলে একটু ডিটেইলে আমরা একটু বলি যে তাহলে পোলার কিভাবে পোলার হচ্ছে, কিভাবে তাদের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকছে, সেটাকে দেখার চেষ্টা করি। তো মনে করো আমার যদি একটা অ্যাটম যদি বলি, অ্যাটমের বাইরের শেলে কি থাকে, ইলেকট্রন থাকে না? আর ভিতরে কি থাকে, প্রোটন, তাই না? জি স্যার। আচ্ছা, প্রোটনের চার্জ কি পজিটিভ, সমান সংখ্যক এরা থাকে, তাই তো? জি স্যার। এখন মনে করো দুইটারই সেন্টার একই জায়গায়, তাদের যে সেন্টার তার একই জায়গায়, তাহলে তুমি কি এখানে পজিটিভ পোল নেগেটিভ পোল আলাদা করতে পারবা? প্রোটন আর ইলেকট্রন তো স্যার আলাদা আলাদা কক্ষপথে, মানে প্রোটন তো স্যার একদম কেন্দ্রে থাকবে, আর হচ্ছে ইলেকট্রন তো স্যার চারপাশে ঘুরবে না, তাহলে চারপাশে ঘুরবে, মানে দূরত্বটা অনেক সামান্য থাকবে এরকম কিছু? দূরত্ব সেটা না, আমি বলছি যে এখানে কোনো চার্জ পাবা, এই যে অ্যাটমে কোনো চার্জ থাকবে, নিট চার্জ কোনো থাকবে না, নিট চার্জ তো শূন্য হবে স্যার। নিট চার্জ শূন্য হবে। জি স্যার।
তো সাধারণত এরকমই ঘটনা ঘটে যে নর্মাল অবস্থায় একটা অ্যাটমের এরকম ভাবে দুইটা সেন্টার কোইন্সিডেন্ট অবস্থায় থাকে, কিন্তু কিছু কিছু অ্যাটম আছে যেমন আমাদের H2O, আমরা এরকম নাম শুনেছি H2O। হুম ওতে দেখা যায় আমাদের বন্ডিংটা কিরকম, এটা H হাইড্রোজেন বন্ড থাকবে দুই পাশে ডাইপোল আকারে। ডাইপোল আকারে ইলেকট্রন মেঘের একটা তারতম্য ঘটে, তাই না এই অ্যাটমের ক্ষেত্রে? জি স্যার। কি কি তারতম্য ঘটে বলতো? এই ইলেকট্রন মেঘটা আমার কোন দিকে ঘেঁষে থাকে? নেগেটিভের দিকে। অক্সিজেনের দিকে আমরা ঘেঁষে থাকে, তাই না? জি স্যার। অক্সিজেন ঘেঁষে থাকার কারণে কি হয়, একটা পার্ট নেগেটিভলি চার্জ হয়ে যায় পার্মানেন্টলি, আর একটা পার্ট পজিটিভলি চার্জ থাকে। তার মানে কি প্র্যাকটিক্যাল অবস্থাতেই এদের আসলে ইলেকট্রন মেঘের তারতম্যের কারণে এরা আসলে পার্মানেন্টলি এর পোল থাকে, তাই না? জি স্যার। বা পার্মানেন্ট এরকম ডাইপোল থাকে, বলা যাবে এটাকে একটা ডাইপোল বলা যাবে? জি স্যার। তার মানে কি একটা এই ধরনের কিছু অ্যাটম আছে যেমন N2O, নাইট্রাস অক্সাইড, HCl, এই ধরনের কিছু জিনিস আছে, ডাইলেটিক মিডিয়া আছে বা আমাদের এই ধরনের কম্পোজিশন আছে যাদের আসলে নর্মাল অবস্থাতেই কিছু পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ কিছুটা পার্শিয়ালি সেপারেটেড থাকার কারণে তাদের দুটো পোল দেখা যায়, ঠিক আছে কি? তো এই যে নর্মাল পোল থাকে তার মানে কি নর্মাল তারা পোলার অবস্থায় থাকছে না? জি স্যার। এই মলিকুলগুলা নর্মালি পোলার অবস্থায় থাকছে না? জি স্যার। কিন্তু মূলত H2O কি জিনিস, একটা ইনসুলেটর না? জি স্যার। পিওর H2O, কিন্তু নর্মাল যে পানি খাও সেটা কিন্তু পিওর H2O না, এর সাথে কি থাকে? ওয়াটার তো স্যার হচ্ছে তড়িৎ পরিবাহী না স্যার। সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, এরকম আরো অনেক মলিকুল থাকে এর মধ্যে, জি স্যার। যেগুলা কারণে আসলে আমাদের ওগুলা কন্ডাক্টিভিটি শো করে। কিন্তু তুমি যদি এরকম ডিস্টিল ওয়াটার নাও, দ্যাট মিন্স তুমি যদি পানি যদি নাও, সেই পানিটা কিন্তু পারফেক্টলি ইনসুলেটর। আর আমরা জানি ইনসুলেটর পদার্থই হলো তার ডাইইলেকট্রিক মিডিয়া হিসেবে ব্যবহার করা যায়। আর এই ইনসুলেটর গুলোর মধ্যে আমরা দেখতে পেলাম পানির ক্ষেত্রে যে তার ক্ষেত্রে একটা পার্মানেন্টলি পজিটিভ পোল এবং নেগেটিভ পোল থাকছে। তার মানে কি এই পজিটিভ পোল এবং নেগেটিভ পোল এই দুইটা পরিমাণ সমান এবং তার নির্দিষ্ট একটা সেপারেটেড দূরত্ব থাকছে, তার মানে কি এদের একটা ডাইপোল থাকছে, তাই না? বলা যাবে? জি স্যার। তো এই সকল যে ডাইইলেকট্রিক মিডিয়াকে আমরা সাধারণত বলা হয় পোলার ডাইইলেকট্রিক মিডিয়া। এই সকল যে ডাইইলেকট্রিক মিডিয়া যেগুলার পোলারিটি শো করে বা যেগুলার পজিটিভ পোল এবং নেগেটিভ পোল দুটার সেন্টার এক জায়গায় কোইন্সিডেন্ট করে না, সেই সকল ডাইইলেকট্রিক মিডিয়াকে বলা হয় পোলার ডাইইলেকট্রিক মিডিয়া। আমি কিছুটা বোঝাতে পেরেছি কিনা? জি স্যার। তো তাহলে আমরা কি জানলাম যে আমরা ডাইইলেকট্রিক মিডিয়াকে ফার্স্টে দুই ভাগে ভাগ করেছিলাম, সেটা হলো পোলার এবং নন পোলার। তো পোলার যারা ছিল তারা নরমালি ইনসুলেটর, কিন্তু তাদের অ্যাটমিক স্ট্রাকচার থেকে আমরা দেখতে পেলাম তাদের নরমাল পজিটিভ চার্জের যে সেন্টার এবং নেগেটিভ চার্জের যে সেন্টার তারা একটা পয়েন্টে কোইন্সিডেন্ট করে না, যার ফলে তাদের ইলেকট্রন মেঘের একটা তারতম্য মানে একদিকে ঘেঁষে থাকে, যার ফলে একটা পজিটিভ পোল এবং নেগেটিভ পোল পার্মানেন্টলি থাকে, যে কারণে এদেরকে বলা হয় পোলার ডাইইলেকট্রিক মিডিয়া। তাহলে পোলার ডাইইলেকট্রিক মিডিয়ার একটা বৈশিষ্ট্য আমরা জানলাম, তাই না? এই দেখো বাদিকে আমরা কিছু ফিগার দেখতে পাচ্ছ, এই দেখো পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, এগুলো হলো একটা ডাইইলেকট্রিক মিডিয়া, এবং এই এরা র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকে। একটা তুমি যদি এক গ্লাস পানি নাও, এই পানির মধ্যে যে এদের মধ্যে যে ডাইইলেকট্রিক মিডিয়া ডাইইলেকট্রিক যে ইয়াগুলো থাকবে, ডাইপোল গুলা থাকবে, এরা র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকবে। তো যার ফলে তুমি যদি এদের যদি নিট যদি চার্জ যদি দেখো, এই নিট চার্জ কি পাবা? শূন্য পাবা। কারণ দেখো সবাই র্যান্ডমলি যে যার মতো, কেউ কারোর দিকে এলায় নির্দিষ্ট ভাবে তারা সজ্জিত অবস্থায় নাই, এরা র্যান্ডমলি সজ্জিত অবস্থায় থাকে, যার ফলে নিট চার্জের পরিমাণ শূন্য হয়। তাহলে বোঝা গেল এটা? জি স্যার। কিন্তু
তুমি যদি এদেরকে একটা ডাইইলেকট্রিক মিডিয়ার মধ্যে যদি পুট করো তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? সরি, এদেরকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি তুমি পুট করো, মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিলাম, তো এগুলো তো স্যার তড়িৎ প্রবাহিত করবে না স্যার। হ্যাঁ তড়িৎ প্রবাহ করবে না, কিন্তু এই ডাইপোল গুলা কি হবে, এদিকে তুমি পজিটিভ চার্জ দিয়েছো, তাহলে এই যে ডাইপোলের নেগেটিভ চার্জ গুলা এরা সুসজ্জিত হয়ে এরকম হয়ে যাবে না? জি স্যার, এদিকে তখন নেগেটিভ হয়ে যাবে, এদিকে তখন পজিটিভ হয়ে যাবে। সিমিলার ভাবে এদিকে যে নেগেটিভ, তাহলে এই যে পজিটিভ পোল গুলা এরা এভাবে অ্যালাইন হয়ে যাবে না? জি স্যার। দেখো ডান দিকে যে ফিগারটা, ডান দিকে ফিগারটা দেখো এরকমই অ্যালাইন হতে যাচ্ছে, এরকম একটা ঘটনা দেখা যাচ্ছে। এই ফিল্ডের মান যত বেশি হবে ওরা তত ভদ্রভাবে অ্যালাইন হয়ে যাবে, এটা বলা যাবে? জি স্যার বলা যাবে। তো অ্যাসাইনমেন্টের ভিতরে কি স্যার আমরা এই ক্যাপাসিট্যান্সটা রাখবো? ক্যাপাসিটেন্স না, তোমার যে ডাইইলেকট্রিক যে মিডিয়াটা আছে, না স্যার, ওই অ্যাসাইনমেন্ট আর কি, এই যে ক্যাপাসিট্যান্স আজকে পড়ালেন না, এটাও রাখবো মানে কোশ্চেন? হ্যাঁ মানে তুমি যখন একটা ক্যাপাসিটরের মধ্যে যখন একটা চার্জ যখন রাখো, একে যখন চার্জ করো এবং তার মাঝে যখন ডাইইলেকট্রিক মিডিয়া যখন পুট করেছো, তখন তারা কি হয়, তখন তারা এইভাবে সজ্জিত হয়ে যাবে যে নেগেটিভ পোল গুলা এই বরাবর থাকবে, নেগেটিভ পজিটিভ, আর এটা যেহেতু নেগেটিভ পোল এই বরাবর পজিটিভ পোলগুলো এইভাবে তখন তারা রিঅ্যারেঞ্জ হয়ে যাবে, তার এইভাবে সুসজ্জিত অবস্থায় থাকবে। তো সেরকম একটা স্ট্রাকচার দেখো আমাদের ডান দিকে যে ফিগারটা, এই ফিগারটা এরকম একটা স্ট্রাকচার দেওয়া আছে। তাহলে কি ঘটনা দাঁড়ালো, যে একটা পোলার যে ডাইইলেকট্রিক যে মিডিয়া গুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিছু তার পার্মানেন্ট ডাইপোল, মানে সেগুলোর ক্ষেত্রে পার্মানেন্ট ডাইপোল থাকে, কিন্তু এই ডাইপোল গুলা র্যান্ডমলি অর্গানাইজড অবস্থায় থাকে যখন তার নর্মাল অবস্থায় থাকে। কিন্তু এদেরকে যখন ক্যাপাসিটরের মধ্যে পুট করা হয় বা তাদের মধ্যে যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, তখন তারা কি অবস্থায় থাকে, সুসজ্জিত অবস্থায় থাকে, তাই না? আমি তোমাদের বোঝাতে পারছি না, মনে হয় মনে কঠিন হয়ে না যাচ্ছে। স্যার, বুঝতে পারছি স্যার এটা। এবং যার ফলে কি হবে, তারা ওই যে ক্যাপাসিটরের চার্জ কেমন সেই অনুযায়ী এই ডাইপোল গুলা নিজেদেরকে সুসজ্জিত করে ফেলবে, এবং এর ফলে একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ওই সময়তে পাওয়া যাবে। ঠিক আছে কি, ওই সময়তে একটা সুসজ্জিত তুমি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট তুমি পাবা যখন তারা এইভাবে ফিল্ডের কারণে এভাবে সুসজ্জিত অবস্থায় থাকবে। তাহলে আমরা পোলার ডাইইলেকট্রিক মিডিয়ার কি কি বৈশিষ্ট্য পেলাম, একটা একটা করে বলো তো। একটা একটা করে বলো তো। কি স্যার বুঝি নাই স্যার, কি বলতে বললেন? পোলার ডাইইলেকট্রিক মিডিয়ার কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা পোলার ডাইইলেকট্রিক মিডিয়া বলবো? স্যার ওখানে স্যার পোল থাকতে হবে, মানে দুইটা মেরু থাকতে হবে। হুম। তারপরে হচ্ছে তারপরে স্যার ওই যে পাতের মাধ্যমে পাত থাকবে, দুইটা পাতের ভিতরে স্যার এই যে এই ডাইইলেকট্রিক দ্রব্য পদার্থগুলো থাকবে, যেটা হচ্ছে প্যারালাল ভাবে হচ্ছে সজ্জিত হয়ে যাবে। আচ্ছা আমি তোমাদের আরেকবার আমি একটু বলি, যে তার মানে কি ঘটনা দাঁড়ালো, যে পোলার ডাইইলেকট্রিক মিডিয়ার প্রথম বৈশিষ্ট্য হতে হবে এটা অবশ্যই ইনসুলেটেড হতে হবে, তার মানে এর কোনো ফ্রি চার্জ থাকা যাবে না, এটা 1 নম্বর বৈশিষ্ট্য।
জি 2 স্যার। নম্বর বৈশিষ্ট্য হলো তাদের পজিটিভ চার্জের যে সেন্টার এবং নেগেটিভ চার্জের যে সেন্টার তার এক জায়গায় থাকবে না। দ্যাট মিন্স তাদের পোলারিটি থাকবে। আর এই পোলারিটি থাকার কারণে তাদের পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকবে। ঠিক আছে কি? জি স্যার। আচ্ছা, নর্মাল অবস্থায় এই পুরো যে মিডিয়াটা পুরো যে মাধ্যম যদি কনসিডার করা হয় তারা র্যান্ডম অবস্থায় থাকবে, যেহেতু থাকার কারণে তাদের নিট ডাইপোল মোমেন্ট কত হবে? 0 হবে। নিট ডাইপোল মোমেন্ট 0 হবে। কিন্তু তাদেরকে যদি একটা ফিল্ডের মধ্যে রাখা যায় তখন কি হবে? তারা সুসজ্জিত হয়ে যাবে ডাইপোল গুলা। আর সুসজ্জিত হওয়ার ফলে তখন আমরা নিট একটা ডাইপোল একটা মোমেন্টের মান পাবো, একটা ভ্যালু পাবো তখন আমরা। ঠিক আছে কি? জি স্যার। তখন আমরা ভ্যালু পাবো। তাহলে আমরা এখন পরের কেসটা একটু দেখার চেষ্টা করি। পরের কেসটা কি জিনিস হলো? পরের কেসটা হলো নন পোলার। এটা হলো নন পোলার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল কারা, তাদের বৈশিষ্ট্যগুলো কেমন সেটাকে দেখার চেষ্টা করি। সো ডাইইলেকট্রিক যেহেতু মিডিয়া, অবশ্যই এরাও অবশ্যই ইনসুলেটর হতে হবে, এটা প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য, এটা নন পোলার হতে হবে। নন পোলার কথা মিনিং হলো এদের যে পজিটিভ চার্জের সেন্টার এবং নেগেটিভ চার্জের সেন্টার একই জায়গায় অবস্থা থাকবে, যার ফলে তাদের কোনো নিট ডাইপোল মোমেন্ট থাকবে না। এর কোনো পজিটিভ পোল বা নেগেটিভ পোল যেমনটা আমাদের H2O এর ক্ষেত্রে ছিল, এরকম কোনো পোল এই ক্ষেত্রে থাকবে না, যার ফলে এর কোনো পোল থাকবে না, এটা পোলার হবে না, কোনো ডাইপোল মোমেন্টও থাকবে না, যেই কারণে একে বলা হচ্ছে নন পোলার ডাইইলেকট্রিক মিডিয়া। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? নন পোলার কেন হবে সেটাকে আমি বোঝাতে পেরেছি? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। তোমরা কি আমার কথা কেটে যাচ্ছে বা কোনো কথা শুনতে সমস্যা হচ্ছে? না স্যার। আমরা বলছিলাম নন পোলার ডাইইলেকট্রিক মিডিয়া কারা। নন পোলার বলতে কি? যার কোনো পোলারিটি থাকবে না। আর পোলারিটি না থাকতে গেলে তাদের কিভাবে থাকতে হবে? যে এর পজিটিভ চার্জের যে অ্যারেঞ্জমেন্ট সেটা তার যে সেন্টার এবং নেগেটিভ চার্জের যে অ্যালাইনমেন্ট তার যে সেন্টার তারা একইভাবে থাকবে, নরমাল অবস্থায় থাকবে, এবং এই সেন্টার দুটো কোইন্সিডেন্ট করবে একটা আরেকটার উপর, যার ফলে এর কোনো চার্জের পোলারিটি থাকবে না, মানে চার্জের পোল থাকবে না। পজিটিভ পোল বা নেগেটিভ পোল তুমি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবে না এই ধরনের ক্ষেত্রে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে নন পোলার ডাইইলেকট্রিক মিডিয়া। কিন্তু এদেরকে তুমি যদি একটা ক্ষেত্রের মধ্যে তুমি যদি পুট করো তাহলে কি ঘটনা ঘটবে? মনে করো একটা ফিল্ডের মধ্যে তুমি এটা অ্যাপ্লাই করলা, দ্যাট মিন্স একটা ক্যাপাসিটরের মধ্যে অ্যাপ্লাই করলা, তাহলে কি ঘটনা ঘটবে? যে আমার ইলেকট্রন গুলা আমার এই পজিটিভ ফিল্ডের দিকে অ্যাট্রাক্টেড হবে এবং এই যে প্রোটন গুলা আমার নেগেটিভ চার্জের দিকে অ্যালাইন হবে। তখন কি হবে? তাদের সেন্টারটা তখন আর এক জায়গায় থাকবে না। পজিটিভ পোল এই যে ইয়াটা এদিকে ডান দিকে সরে যাবে এবং ইলেকট্রনের যে অরবিট গুলা সেগুলা বাঁ দিকে সরে যাবে, যার ফলে ওই সময়তে তুমি একটা পজিটিভ পোল পাবা আর একটা নেগেটিভ পোল পাবা, অ্যাজ ইফ একটা ডাইইলেকট্রিক মিডিয়া হিসেবে তখন কাজ করবে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? তখন এই ধরনের ডাইপোল তৈরি হবে। জি স্যার। যদি এই নন পোলার ইনসুলেটর গুলাকে বা ম্যাটেরিয়াল গুলাকে তুমি যদি একটা ফিল্ডের মধ্যে অ্যাপ্লাই করো তখন কি ঘটনা ঘটবে? ফিল্ডে যেহেতু ফিল্ড অ্যাপ্লাই করা মানে পজিটিভ পোল নেগেটিভ পোল থাকবে ফিল্ডের, তো ফিল্ডের পজিটিভ পোলটা কি করবে? ওই অ্যাটমের ইলেকট্রনকে আকর্ষণ করবে না? জি স্যার। তার মানে ওই ইলেকট্রন মেঘ গুলাকে সে টেনে নিবে না? ইলেকট্রন অরবিট গুলাকে ডান দিকে তার কাছের দিকে টেনে নিবে না? জি স্যার। তার মানে এই ইলেকট্রনের অরবিট গুলোর যে সেন্টার সেটা বাঁদিকে সরে আসবে না? জি স্যার। আর মাঝে কি ছিল? প্রোটন ছিল। এই প্রোটন গুলা কি অ্যাট্রাক্ট করবে? এই ফিল্ডের নেগেটিভ পোলটা, যার ফলে এটারও যে সেন্টার ছিল সেটা আরো ডান দিকে সরে যাবে না? তার জি মানে স্যার। নেগেটিভ যে সেন্টারটা সেই সেন্টারটা আমার বাঁদিকে সরে গেল, নেগেটিভটা
আর যে পজিটিভ সেন্টারটা সেটা আমার ডান দিকে সরে গেল। তো এর ফলে আমরা কি পেলাম, এরকম একটা ডাইপোল পেলাম। এটাকে ডাইপোল বলা যাবে না? জি স্যার। তো এই ডাইপোলটা কখন তৈরি হলো নন পোলারের ক্ষেত্রে? যখন ইলেকট্রিক ফিল্ডে প্রবেশ করানো হলো। তা এই জন্য এটাকে বলা হয় ইনডিউসড ডাইপোল মোমেন্ট। ইনডিউসড ডাইপোল বলা হয় এই যে ডাইপোল যেটা আমরা পেলাম এই ক্ষেত্রে, এই জন্য এটাকে বলা হয় ইনডিউসড ডাইপোল। আর এই অবস্থাতে পুরো তুমি এই ডাইইলেকট্রিক মিডিয়ার তুমি যদি নিট ডাইপোল মোমেন্ট যদি কনসিডার করো, তাহলে এর একটা ডাইপোল মোমেন্ট তুমি পাবা, যেমনটা পেয়েছিলা পোলারের ক্ষেত্রে। মোমেন্টের একটা ভ্যালু থাকবে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। তাহলে আমরা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ক্যাটাগরি দুইটা দেখলাম, একটা ছিল পোলার, একটা ছিল নন পোলার। পোলারের বৈশিষ্ট্য হলো এই নরমাল অবস্থায় পজিটিভ পোল এবং নেগেটিভ পোল থাকবে, দ্যাট মিন্স ডাইপোল অবস্থান করবে, নরমাল অবস্থায় ডাইপোল অবস্থায় থাকবে। আর নন পোলার অবস্থায় কি, যে এর কোনো পজিটিভ পোল নেগেটিভ পোল থাকবে না, তো যার ফলে এর কোনো ডাইপোল থাকবে না। পোলারের ক্ষেত্রে এই ডাইপোল গুলা র্যান্ডমলি অর্গানাইজ থাকবে, যার ফলে নিট কোনো মুভমেন্ট থাকবে না। কিন্তু আর নন পোলারের ক্ষেত্রে যেহেতু তার ডাইপোলই নাই, তাহলে তারা যেভাবে থাকুক না কেন তারও কোনো ডাইপোল মুভমেন্ট থাকবে না। তারপরে বৈশিষ্ট্যের পার্থক্যটা হলো যে এই ডাইইলেকট্রিক মিডিয়া গুলোকে যদি তুমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি অ্যাপ্লাই করো, দুইটা ক্ষেত্রেই আমরা ডাইপোল মুভমেন্ট পাবো, নিট ডাইপোল মুভমেন্ট পাবো। বাদিকের ক্ষেত্রে এরকম পাবা তুমি, এরকম ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট পাবা। আর নন পোলারের ক্ষেত্রে আমরা স্পেশাল একটা নাম দিচ্ছি, যেহেতু এই ডাইপোল গুলা ছিল না, নতুন করে তৈরি হলো এই ফিল্ডের কারণে, এজন্য এটা বলা হয় ইনডিউসড ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এই ডাইপোল মোমেন্ট গুলাকে। তাহলে আমরা যদি বলা হয় এটাকে পার্থক্য, এই দুইটার মধ্যে পার্থক্য লিখো বা এই দুইটাকে ডিসক্রাইব করো, তাহলে কি পারবা তোমরা এখন? তো আজকে তাহলে ডাইইলেকট্রিক দিয়ে আজকে আমরা শেষ করি, সামনে একটা টপিক আছে, ওটা আমরা সামনের দিন দেখবো ইনশাআল্লাহ। তো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। না স্যার। আচ্ছা, যদি কোশ্চেন যদি না থাকে তাহলে তোমাদের আজকে ক্লাসে এই পর্যন্তই। সামনে ক্লাসে আমরা ইনশাআল্লাহ সামনের গাউসের লর একটা স্পেশাল ফর্ম পড়বো ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বের করার জন্য। ওটা পড়ে আমরা এই ক্যাপাসিট্যান্স শেষ করে আমরা সামনের টপিকে চলে যাব আর কি। আর তোমরা অ্যাসাইনমেন্ট তো বুঝাই দেওয়া হয়েছে সবাইকে, সবাই লিংক পেয়ে যাওয়ার কথা, কারো সমস্যা হলে সরাসরি যোগাযোগ করো ফোনে। তো আজকে এই পর্যন্তই, তাহলে ইনশাআল্লাহ আবার দেখা হবে সামনে। ক্যাপাসিট্যান্স পর্যন্তই কি লিখবো স্যার আসসালামু অ্যাসাইনমেন্টে? আলাইকুম স্যার। সামনে যে ইয়াটা যেটা এই যে ডাইইলেকট্রিক পর্যন্ত লিখো আজকে যতটুকু পড়ালাম, জি সমস্যা স্যার। হবে? না স্যার, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে ভালো থেকো তাহলে সবাই। স্যার গাউস ল থেকে ডাইইলেকট্রিক পর্যন্ত? হ্যাঁ, গাউস ল থেকে ডাইইলেকট্রিক পর্যন্ত লেখো, তাহলে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।